কথা না, বিশাল ব্যাপার। কিন্তু হৃদ খান অল্প বয়সে নিজের সেই আধিপত্য অনেকটাই বিস্তার করে ফেলেছে পুরো দুনিয়া জুড়ে। দিন দিন হৃদ খানের সেই আধিপত্য, দাপট, পাওয়ার, ক্ষমতা বৃদ্ধি করছে শুধু তারই ক্রিমিনাল মাইন্ডের জোরে। হৃদ খানের মুখ নয় দৃষ্টি চলে, চুপ থাকবে কিন্তু তাণ্ডব ঘটাবে তুমুল। কোথায় থেকে কি হলো বুঝতে বুঝতে সামনের মানুষটার জন্য সবকিছু ধ্বংসস্তূপ ধূলিসাৎ করে দিবে কালক্ষণিকেই সে। আর সেই হৃদের জন্য তার বিষয়গুলো জানা তো অতি সামান্য ব্যাপার। আসিফ মনস্তাত্ত্বিক বিষয়গুলো আর ঘাটালো না। গোপনে দীর্ঘশ্বাস ফেলে আবারও চোখ এড়িয়ে এক পলক মায়াকে দেখে নিয়ে হাত বাড়িয়ে হৃদ থেকে নিল আংটিটা। সূক্ষ্ম কণ্ঠে সম্মতি জানিয়ে বলল। আসিফ যেতে হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার ঘামন্ত লাল মুখটার দিকে। কপালে বিরক্তিসূচক ভাঁজ ফেলে মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল অতি সন্তর্পণে। রোজকার মতোই মায়া গায়ে কালেজ ড্রেসে দাঁড়িয়ে আছে, অ্যাপ্রনের সাথে গলায় স্কার্ফ বেঁধে। হৃদের এবারও পছন্দ হলো না মায়ার রোজকার ড্রেসটা। আপত্তি পোষণ করলো নিজ মস্তিষ্কে। যার রেশ টেনে হৃদের উঠতি রাগে মাথা গরম হয় মায়াকে নিয়ে, যার ফলে হৃদ পুনরায় ঝুঁকে পড়ল মায়ার দিকে। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া ভয়ে হকচকে গিয়ে গাড়ির সাথে চেপে যেতেই হৃদ নিজের বাড়ন্ত রাগে কটমট করে দুপাশে হাত রেখে মধ্যস্থ মায়াকে আটকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনার অবাধে খাপ ছাড়া চলাফেরাটা আমার আর ভালো লাগছে না। বোরখা কই আপনার? হৃদের রাগের ভারী নিঃশ্বাস মায়ের উপর আছড়ে পড়তেই মায়া নিজের অ্যাপ্রনের দুপাশ শক্ত করে চেপে ধরে নত মস্তিষ্কে দাঁড়ায় হৃদের সামনে। মায়ার গা শিউলিয়ে উঠছে হৃদের তপ্ত নিঃশ্বাসে। কম্পন সৃষ্টি হচ্ছে শিরা উপশিরায়। কলেজে কেউ বোরখা পরে না তো? মায়ার কম্পিত স্বরের মানেটা বুঝলো না হৃদ। হয়তো নিজের রাগের কারণে কিশোরিনী মায়ের মনে হঠাৎ হওয়া কম্পন বুঝলো না সে। আর না বুঝার চেষ্টা করলো, বরং বিরক্তিটাই প্রকাশ করলো দ্বিগুণ হারে। দাঁতে দাঁত চেপে বলল, তো? অসহায় চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখ মিলল হৃদের চোখের সাথে মায়ার। হৃদের রাগান্বিত দৃষ্টির সাথে মায়া নিজের দৃষ্টি স্থির করতে না পেরে পুনরায় নিজের দৃষ্টি নত করে মিনমিন গলায় বলল, বাসা কেউ তো বোরখা পরে না। দাদি, ফুপি, ফিহাপু, জুই, সার্ভেন্টরাও তো বোরখা পরে না, তাই আমি কি? মায়া কথা সম্পূর্ণ হলো না। তার আগে হৃদ মায়াকে মধ্যস্থ আটকিয়ে বিরক্তির সহিত বলে উঠল, নাটক করেন আপনি আমার সাথে? আমি সব ঠেকা নিয়ে রাখছি যে কি পড়লো না পড়লো, কি করলো না করলো, তাতে আমার কি? আমি সব ঠেকা নিয়ে রাখছি যে কে কি পড়লো না পড়লো, কে কি করলো না করলো, তাতে আমার কি? খাক, মরুক, বাজুক, আমার দেখার প্রয়োজন নাই। কিন্তু আপনার সাথে আমার লিঙ্ক আছে, তাই আপনারটা আমার দেখতে হবে। আপনি আমার আমানত নিয়ে ঘুরেন, আমার সম্পদের যাতে খেয়ানত না হয় সেটাও আমার দেখার দায়িত্ব। কারণ আমি আমার সকল বিষয়ের প্রতি খুব সেন্সিটিভ। তাই অহেতুক যুক্তি আমাকে দেখাবে না ম্যাডাম। বোরখা পরবেন মানে পড়তে হবে। হয় বোরখা পরে পড়াশোনা করবেন, এত বাদ দেন। পড়াশোনা আর করা লাগবে না আপনার। এমনিতেও পড়াশোনা করে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন না আপনি। আমার স্বল্পতাই চলবে, কিন্তু তারপরও আমার সম্পদের দিকে কারো সামান্যতম দৃষ্টি আমি মেনে নিব না। হৃদের বারবার বলা সম্পদ কথার অর্থ মায়ের ছোট মস্তিষ্ক বুঝল না। তাই চোখ তুলে হৃদের দৃষ্টি সমেত হয়ে বোকার মতো প্রশ্ন করলো হৃদকে মায়া। মানে সম্পদ কি? মায়ার অবুঝতায় প্রশ্নটা হৃদকে আরো রাগিয়ে দেয়। আজব সে যে এতক্ষণ যাবৎ মেয়েটাকে ভাষণ দিল, বুঝালো তার মূল আমানত নেই বিষয়টি, অথচ মেয়েটা বুঝলই না আসলে সে কি বুঝাতে চাইছে। মেয়েটিকে হৃদ বিরক্তিতে তিরতির করে গলা ঝেড়ে বলে ওঠে, আপনার পা থেকে মাথা অবধি যা কিছু আছে সবই আমার সম্পদ, আমার আমানত, যা আপনি নিয়ে ঘুরেন রোজ অবাধের মতন। কিন্তু আজকের পর থেকে সেটাও করা যাবে না। এখন আপনি যে আমার সম্পদ সেটা না হয় বুঝলেন, এবার যদি আপনার কোনো সম্পদ আমার কাছে থাকে তাহলে সেটাও বলতে পারেন। আমি মাইন্ড করব না, বরং আমি না হয় নিজ দায়িত্বে হেফাজত করার চেষ্টা করবো আপনার সম্পদের। কি আছে নাকি কোনো সম্পদ আপনার আমার কাছে? হৃদের চলতি কথার মধ্যেই মায়া লজ্জায় তুমুল গতিতে নিজের দু হাত মুখে ঢেকে নিতে নিতে বলল, ছি, কি বাজে আপনি। মায়ের হঠাৎ লজ্জায় হৃদের রাগান্বিত চোখ দুটো মুহূর্তে খুশিতে চকচক করে উঠল। হৃদ নিজের রাগ বিরক্তি ভুলে তৎক্ষণাৎ মায়ের হাত দুটো টেনে ধরল পুনরায়। জোরপূর্বক মায়ের মুখ থেকে হাত দুটো টেনে গাড়ির সাথে চেপে ধরে বিস্মিত কণ্ঠে হৃদ বলল, বউ, তুমি সম্পদ মানে বুঝো? হৃদের কথায় মায়া প্রচন্ড লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে ছটফট করলো হৃদের শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য। হৃদের শক্তির সাথে পেরে উঠল না, কিন্তু তারপরেও হৃদের কাছে ধরা দিল না যে সে হৃদের বলা সম্পদ সম্পর্ক বুঝতে পেরেছে, বরং কৌশলে এড়িয়ে গেল মায়া বিষয়টি। হৃদের প্রশ্নের উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলল, উফ, আমার বোরখা নেই তো। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার লজ্জা মিশ্রিত চেহারার দিকে। মায়াকে প্রসঙ্গ পাল্টাতে দেখেও সে চুপ থাকলো।
বরং নিজেদের মাঝে দূরত্ব গুছিয়ে হৃদ মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইল। ঝুঁকে পড়ল মায়ের মুখ বরাবর, মায়ের গালের সাথে নিজের উষ্ণ গালে স্পর্শ করে কানের কাছে মুখ নিয়ে নিঃশাক্ত কণ্ঠে ফিসফিস করে বলল। থমথমে পরিবেশ, গুমুট উত্তাপ পেরিয়ে আবারও অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ন। দীর্ঘ সময় নিয়ে নিজের মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়ে ধীরস্থে সম্পূর্ণ বর্ণনা করে চোখ তুলে তাকায় নিজের সামনে। এই মুহূর্তে বেশ কয়েক জোড়া চোখের কেন্দ্রবিন্দু সে, প্রত্যেকের চেহারায় বিস্ময়কর ভাব। হয়তো আশ্চর্য হয়েছে আয়নের কথায়, হবারই কথা, অস্বাভাবিক কিছু নয়। আয়ন নিজের চোখ নামিয়ে নিচে তাকায়, পুনরায় রয়ে বলে ওঠে, সেদিন আমাদের বিয়েটা সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল। নিজেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বিয়েটা মেনে নেওয়ার জন্য, তাই তোমাদের থেকে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম যতদিন না পর্যন্ত আমি মানসিকভাবে প্রস্তুতি না হচ্ছি। আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই সেদিন লন্ডনে চলে যাই। টানা 1-1.5 মাস ভেবেচিন্তে ডিসিশন নেই দুই বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, মায়ের সাথে আমার পূর্ব থেকে বিয়েটা নির্ধারিত ছিল। পছন্দের মানুষ বিধায় বিয়েটা নিয়ে অমত পোষণ করার কারণ দেখছিলাম না আমি। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিয়েটা হয়েই গেছে, তাই আমি আমার বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছিলাম। সংসারটা না হয় পরেই শুরু করব, কিন্তু বউয়ের দায়িত্ব তো নিতেই পারি সামাজিকভাবে। আমি মায়া আমার বিয়ে করাবো, আমার যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে নিজের বউয়ের দায়িত্ব নেওয়ার। তাই পারিবারিক সামাজিক দুটো ঠিক থেকেই আমি পুনরায় সম্মতি চাচ্ছি তোমাদের কাছে। আমি তোমাদের সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাগুলো কারণ সহ বর্ণনা করলাম। এখন আমার মনে হয় না এরপরও তোমাদের কারো কোনো আপত্তি থাকার কথা আমাদের বিয়েটা নিয়ে, নানুমা। আমি আশাবাদী তোমরা আমার বিষয়টা বুঝবে। আয়ন দীর্ঘ টান পোড়ার কথাগুলো বলেই থামল। নত মস্তিষ্কে সোজা করে পুনরায় তাকালো নিজের সামনে উপস্থিত বসে থাকা একাধিক সদস্যের দিকে। আয়নের বাবা মা হেনা খান, আরাফ খান থেকে শুরু করে উপস্থিত ফিহা পর্যন্ত বসা তার সামনে। আয়ন রয়ে ধীর স্থির ভাবে সেদিন রাতে ঘটে যাওয়া মায়া ও আয়নের বিয়েটা সম্পর্কে জানালো তার পরিবারকে। কিন্তু সবটা শোনার পর থেকে সবাই কেমন যেন নিস্তর, স্তব্ধ, নির্বাক হয়ে আছে। আয়ন বুঝলো নিজের পরিবারের শকড হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে, কিন্তু কতক্ষণ সে এভাবে বসে থাকবে? তাদেরও কিছু বলা উচিত। হ্যাঁ না, কিছু তো একটা আসা প্রয়োজন। আয়ন পুনরাবৃত্তি করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো, সফলও হলো। নিজের অবাকতায় সামনে থেকে মুখ খুলল হেনা খান। এত কিছু ঘটে গেল, অথচ তুই একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না আয়ন? সবকিছু যেহেতু নিজেই ডিসাইড করে ফেললি, তাহলে এখন আমাদের অনুমতির প্রয়োজন কেন পড়ছে তো শুনি? নানুমা, আমি আগেও বলেছি, আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলাম এতদিন। হেনা খান কিছু বলবে তার আগে গম্ভীর মুখ খুলল মেহেরবান। তোমার কি মনে হয় আয়ন, তুমি আমাদেরকে সেদিন এই বিষয়টি শেয়ার করলে আমরা তোমাকে বিয়েটা নিয়ে ফোর্স করতাম, কি মায়াকে জোরপূর্বক মেনে নেওয়ার জন্য? আম্মু, বিষয়টি তেমন কিছু নয়। ফোর্স করতে কি করতে না তা জানা নেই, তবে এতটা শিওর ছিলাম জীবনে কোনো পরিস্থিতি আমি মায়াকে ছাড়তাম না, আঁকড়ে রাখতাম। বিয়ে যেহেতু করেছি, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতাম সারা জীবন। এখন যদি আমরা নাকচ করি তোমার বিয়েটা নিয়ে, তাহলে? চমকে উঠে তাকালো মেহেরবানের দিকে আয়ন। নিজের মায়ের তীক্ষ্ণ মাইন্ড সম্পর্কে অবগত সে। দুর্দান্ত বাস্তবভিত্তিক মানুষ মেহেরবান, তাই সে নিজের মায়ের অমত না করে রয়ে বলল, আমি আশাবাদী আম্মু, তুমি আমাকে ফেরাবে না। ছেলের কথায় চুপ থাকলো মেহেরবান। নিজের ওজন বজায় রাখলো, বিচক্ষণতা কাজে লাগালো। মাঝে মধ্যে ছেলে মেয়ের আবদার রাখতে হয়, অন্যায় পেরিয়ে চুপ থাকতে হয়। এতে করে নিজেদের সম্মান ও শ্রদ্ধার জায়গায় অতি দৃঢ় শক্ত থাকে ছেলে মেয়ে চোখে। তিনিও তাই করলেন, কিন্তু সামনে থেকে অধৈর্য মুখ খুলল হেনা খান। তিনি আয়নকে বলে উঠলেন, আমি ফেরাবো তোকে, আমি তোর মার মতন নয়, সবকিছু সহজেই মেনে নিব ছেলে মেয়েদের আবদার। তুই আমার কাছ থেকে সত্যিটা গোপন করে আমাকে হার্ট করেছিস আয়ন। তাছাড়া মায়া আমার সেন্সিটিভ বিষয়, এবারের কাজের মানুষ থেকে শুরু করে উপস্থিত সদস্যরাও সেটা জানে। তাহলে আমি আমার সোনামাকে নিয়ে তোর সাথে আপোষ করব কেন? আমি এত যুদ্ধ বিগ্রহ করে মায়াকে আমার কাছে রেখে তোর সাথে আপোষ করার জন্য নয়। আমি মায়াকে তোর হাতে তুলে দিতে চেয়েছি শুধু নিজের কাছে রাখার জন্য, কিন্তু তুই বিয়ের আগেই আমার থেকে কথা গোপন করে শুরু করে দিলি, যেটা আমার কাছে মোটেও পছন্দ না। এখন যদি তোর হাতে মায়াকে তুলে দিই, তাহলে তুই মায়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের কাছে রাখার ডিসিশন নিবি আমাকে না জানিয়ে, তাহলে সেটা অবশ্যই আমি মেনে নিব না। হেনা খানের অযৌক্তিকর কথায় বিরক্তি কণ্ঠে বলে উঠল মেহেরবান। অস্বাভাবিক কিছু তো নয় মা, স্বামীর সাথে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামীর সংসার করতে গেলে সব মেয়েকেই স্বামীর সাথে থাকতে হয়, এটা নিয়ম। তুমিও নিশ্চয়ই সেই নিয়মের বাহিরে কেউ নয় মা। মেহেরবানের কথা যেন হেনা খানের শরীরময় তীব্র কেঁপে উঠল মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভেবে।
মায়া ওনার সাথে থাকবে না। এই বিষয়টি যেন আঘাত হানল হেনা খানের মাথায়। তিনি নিজের গুমট একাকিত্বে জীবনে পুনরায় ফিরে যেতে চায় না, আর না মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। হেনা খান তীব্র নাকচ করে বসল। আয়নের সাথে মায়ার বিয়ে তিনি দেবেন না এই নিয়ে। আয়ন বুঝলো হেনা খানের ভয়ার্থ হওয়ার বিষয়টি। নিজের জায়গা ছেড়ে গিয়ে বসলো হেনা খানের পাশে। হেনা খানের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বুঝদার গলায় বলল, আমি তোমার কাছে আমাদের বিয়েটা সামাজিক স্বীকৃতি চাচ্ছি না রুমা। আমি মায়ের সাথে এখন সংসারটা শুরু করব না, তাই মায়া তোমার সাথেই থাকবে আপাতত। তাছাড়া সামাজিক আনুষ্ঠানিকভাবে মায়াকে আমার ঘরে উঠিয়ে নিলে গেলেও মায়া তোমার কাছে থাকবে সবসময় না রুমা। আমি হসপিটালে যাওয়ার সময় তোমার কাছে মায়াকে দিয়ে যাব, আবার হসপিটাল থেকে ফিরে এসে তোমার কাছ থেকে মায়াকে নিয়ে যাব। এমন তো ওয়াদা করছি না রুমা। তুমি আমাকে অন্তত এই বিষয়টা নিয়ে বিশ্বাস করতে পারো। তাছাড়া আমি সত্যি দুঃখিত না রুমা, এতদিন এই বিয়ের বিষয়টা তোমার কাছ থেকে লুকায়িত গোপন রাখার জন্য। তুমি এতটা কষ্ট পাবে জানলে আমি আরো আগেই সবটা বলে রাখতাম, অন্তত তোমার সাথে। আয়নের কথায় মন গড়ল হেনা খানের, নরম হয়ে আসলো নিজের মাঝে। কিন্তু আপত্তি পোষণ করলো আরাফ খান। তিনি দীর্ঘ সময় নিয়ে পরিবারের আলোচনায় সভায় নীরব সদস্য ছিলেন। প্রত্যেকের দিকটা তীক্ষ্ণতার সহিত বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিশেষে যেটা ওনার মাথায় আসলো না সেটা হলো আয়নের বিয়ের রাতে ঘটে যাওয়া কিছু বিষয়ের ঘটনাগুলো নিয়ে। তিনি অত্যন্ত গম্ভীর মুখ খুলল আয়নের সঙ্গে। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো আয়নকে, তোমার কখনো অস্বাভাবিক লাগেনি আয়ান বিষয়টা নিয়ে? আমার তো বেশ অস্বাভাবিকই লাগছে সবকিছু। মানে? নিজের বিক্ষণতা কাজে লাগাও আয়ান। আমি তো অলস মস্তিষ্কের নয়। মানে প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো উত্তরভাবে, সেই সাথে আমাদের উত্তর দিতে পারবে তুমি। চমকে তাকালো আয়ন আরাফ খানের মুখের দিকে। হঠাৎ ওনার গুমট প্রশ্নে আয়ন চমকালো ও বাকি সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। উনি মনোযোগ হলেন না কারো দৃষ্টি নিয়ে, বরং আগের ন্যায় আয়নকে প্রশ্ন করে বলল, তোমার ভাষ্যমত জুই তোমার কোলে ছিল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, জুই তোমার কোলে থাকলে গ্রামবাসী তোমার সাথে জুইকে না জড়িয়ে মায়াকে কেন জড়িয়ে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ডে ছিল, তারা তোমার সাথে জুইকে জড়ার কথা ছিল মায়াকেরা, কারণ তাদের ভাষ্যমত অন্তরাঙ্গর অবস্থায় তোমাকে জুইয়ের সাথে পাওয়া গেছে, মায়ের সঙ্গে নয়। তাই পাতির নামটা কিন্তু যুক্তি সহকারে জুইয়ের নামটাই আসার কথা। দ্বিতীয়ত, তুমি বলছো বিয়ের সময় তুমি পাতির নামটা পর্যন্ত উল্লেখ করোনি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এদেরকে পাতির নাম না বলে তারা মায়াকে নামটা কিভাবে বসালো তোমার পাশে? জুইয়ের নামটা তো হতে পারতো। তৃতীয়ত, মায়ার পরিবার এখনো পর্যন্ত জানেই না মায়ার হৃদের বউ। মায়ের সাথে হৃদের বিয়েটা বাতিল হয়ে গেছে, সেটা আমরা এখনো অবধি তাদেরকেও জানাইনি। এখন কেন জানাইনি সেটা অবশ্যই আলাদাভাবে আমার কাউকে কিছু বলতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মায়ার পরিবার বা জুই সবাই জানে মায়ের হৃদের বউ, সেখানে জুই এত সহজে মায়ের দ্বিতীয় বিয়েটা মেনে নেওয়ার কথা না। কারণ যেখানে জুই অলরেডি জানে মায়া বিবাহিত, সেখানে একটা বিবাহিত মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না, সেটা বোঝার বয়স অন্তত জুয়ের রয়েছে। তাই তারও সেদিন রাতে অন্তরঙ্গ মায়ার হয়েও আপত্তি করার কথা, চুপ থাকার তো কথা না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মা জানে না তোমার সাথে আমরা ওর বিয়ের পূর্ব থেকেই ঠিক করে রেখেছিলাম, তাই সেই রাতে পরিস্থিতি মায়াও রিয়েক্ট করার কথা ছিল। যেমন ধরো, নিত্যতম কান্নাকাটি হলেও করার কথা, বিয়েটা হুট করেই যেত হয়ে যেয়েছে। কিন্তু মায়া তেমন কিছুই করেনি, বরং বিধি হেসে খেলে ঘুরছে বাড়িতে। কেউ বলবেই না মায়ের বিয়ে হয়েছে সেটা নিয়ে। ন্যূনতম আপত্তিও নেই মায়ের মাঝে, আর না আছে কোনো জড়তা। এখন তুমি আমাদের সেদিন রাতে বাহিরে ঘটে যাওয়া ঘটনাগুলো উল্লেখ করো, যেটা তোমার সাথে রয়েছিল। কিন্তু সেখানে আরো একটা পাটা জানা বাকি আছে আমাদের। মায়া আর জুই যে করে আটকা ছিল, সেই করে আসতে সেদিন রাতে কি ঘটেছিল সেটাও আমাদের জানা বাকি আছে। এক পক্ষ শুনে রায় করাটা যেমন ঠিক নয়, ঠিক তেমনই এক পক্ষ ঘটনা শুনে কোনো কিছু করাটাও ঠিক না। তাই আমাদের সবটা জানানো প্রয়োজন। আয়ন? আরাফ খানের দীর্ঘ প্রশ্নের চত্বরে টনক নড়ল আয়নের। চমকানো ভঙ্গিতে তাকালো আয়ন আরাফ খানের মুখশ্রীর দিকে। আরাফ খানের বলা প্রতিটা প্রশ্নই যুক্তিসঙ্গত। আয়ন ভেবেছিল এই বিষয়ে, তবে এতটা দৃঢ়তার সঙ্গে নয়। মায়াকে স্বাভাবিক দেখায় তার মাথা থেকে জুয়ের বিষয়টা বের হয়ে গেছিল। সে অত্যন্ত বোকামি কাজ করলো। একবার অন্তত সম্পূর্ণ বিষয়টি ঘেটে দেখা দরকার ছিল আয়নের।
মায়ের সাথে তার বিয়ে হয়েছে ভেবেই সে সবকিছু ভুলে বসেছিল এতদিন, কিন্তু আরাফ খানের কথায় পুনরায় টনক নড়ল আয়নের। আয়ন চিন্তিত ভঙ্গিতে কিছু বলবে তার আগে ড্রয়িং রুমে আগমন ঘটল মায়ার। ভর দুপুরে কলেজ শেষ করে ড্রয়িং রুমের মেন দরজা ধরে প্রবেশ করল মায়া। থমথমে পরিবেশ, সবাইকে জড়ো হয়ে বসে থাকতে দেখে খানিকটা অপদস্থ হল মায়া। তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখে পড়ল আয়নের মুগ্ধ করা দৃষ্টিতে। আয়নকে দেখে মায়া স্মিত হাসল। আশেপাশে চোখ আউড়িয়ে জুইকে খুঁজল মনে মনে। কোথাও দেখতে না পেয়ে বুঝলো মায়ার রুমে আছে সে। মায়া সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতস্ততার সহিত ঠোঁট প্রসারিত করে হাসতে সামনে থেকে নিজের কাছে ডাকলো হেনা খান। মায়া রয়ে শয়ে হেনা খানের কাছে যেতে তিনি আয়ন ও ওনার মধ্যস্থে জায়গায় বসায় মায়াকে। মায়া খানিকটা ভীতু চোখে আউড়িয়ে পাশে বসা আয়নকে দেখে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পেছনে ড্রয়িং রুমের দরজার দিকে। হৃদ দরজা ধরে প্রবেশ করছে কিনা দেখার জন্যে। হৃদকে দেখতে না পেয়েও মায়া হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে আছে, কারণ হৃদের ঘোর নিষেধ মায়া কোনো পুরুষ মানুষের ছায়াও মারাতে পারবে না। মায়া অবাধ্য হতে চায় না তার মিস্টার ভিলেনের, সে তো তার মিস্টার ভিলেনের বাধ্য নারী হতে চায়। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করে পিছনের দরজা দিয়ে তাকায়, কাউকে দেখতে না পেরে কপাল কুঁচকে আসে তার। আয়নের তীক্ষ্ণতার মাঝেই হেনা খান মায়ের কাঁধ থেকে কলেজ ব্যাগটা খুলে নিতে নিতে বলল, আজ এত তাড়াতাড়ি আসলি যে? আজ বৃহস্পতিবার দাদি, হাফ ডে ছুটি হয়তো। ও, মনে ছিল না আমার। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস ক্যান্টিনে নাকি এখনো পর্যন্ত না খেয়ে আছিস? কথাগুলো বলতে বলতে হেনা খান মায়ের কপালে ছোট ছোট চুলগুলো নিজের আদরে দুহাত দিয়ে টেলে মায়ের কপালের দুই পাশ করে উপরে উঠিয়ে দিচ্ছে। মায়াও নিজের বাম হাতে কপালের এক পাশ ঘেঁষে মাথার উপর ছোট ছোট চুলগুলো তুলে নিয়ে চুলকাল। খেয়েছিলাম। হেনা খান চমকে উঠে মায়ের বাম হাত নিজের হাতে নিতে নিতে বলল, আংটিটা কোথায় তো হাতে সোনামা? নিষেধ করেছিলাম না এটা খুলতে, তাহলে খুললি কেন? আয়ন চমকে উঠে মায়ের বাম হাতের দিকে তাকালো কপাল কুচকে। নিজের নামের আংটিটা মায়ের হাতে দেখতে না পেয়ে কষ্ট পেল নিজের মন কোঠাতে। তবে মায়ের কাছ থেকে সত্যিটা জানার জন্য তীক্ষ্ণতা বজায় রাখলো নিজের দৃষ্টি ভাজে। মায়া ভীতু চোখে আবারও পিছন ঘুরে দরজার দিকে তাকালো একবার। হৃদকে দেখতে না পেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, উনি নিয়ে গেছেন আমার থেকে। হেনা খান কিছু বলার আগে প্রশ্ন করলো আয়ন, উনি কে? আপনার ভাই। মায়ের মুখে আপনার ভাই শব্দটা বুঝলো না আয়ন, কারণ এই মুহূর্তে খানবাড়িতে আয়ন ছাড়া অন্য কোনো ভাই জাতীয় পুরুষ নেই। কারণ সোহাগ লন্ডনে আছে বাবা মার সাথে, হৃদও খানবাড়িতে নেই। তাই মায়া আপনার ভাই বলতে আসলে কাকে বুঝাতে চাইছে সেটাও ধরতে পারল না উপস্থিত কেউ। আয়ন তীক্ষ্ণ কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো মায়াকে, আমার ভাইকে? আয়নের কথা ভীতু চোখ তুলে তাকায় সেদিকে। আয়ন হৃদকে চিনতে পারছে না বলে অনেক অসহায় হলো মায়া। 5 মিনিট আগেও তো মায়া হৃদের সাথে ছিল, তাহলে সবার তো জানার কথা হৃদ বাংলাদেশে আছে। আর মায়ার আয়নকে আপনার ভাই শব্দটা বলতে হৃদকে বুঝাতে চাইছে। মায়া রয়ে শয়ে আয়নের প্রশ্নের উত্তরে একই ভঙ্গিতে বলল, উনি আর কি। মায়ার বারবার উনি বলাতে কপাল কুঁচকে আসে আয়নের। সে কিছু বলবে তার আগে সামনে থেকে গম্ভীর মুখ খুলল আরাফ খান। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মায়াকে বলেন, হৃদ নিয়েছে তোমার আংটিটা সোনামা। মায়া তৎক্ষণাৎ ধীরস্থে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আয়ন কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়ার অদ্ভুত ব্যবহার সবকিছু কেমন যেন হঠাৎ এলোমেলো লাগছে তার। মায়া কেন হৃদকে ভাইয়া বলে সম্বোধন না করে বারবার উনি উনি করছে? মায়ার কিসের এতটা জড়তা হৃদকে ভাইয়া ডাকানি সেটাও বুঝলো না আয়ন। তাছাড়া হৃদই বা কবে বাংলাদেশে আসলো? সে তো শুনেনি হৃদকে বাংলাদেশে আসতে, এমনকি সে কাল রাতে লন্ডন থেকে বাংলাদেশে ফিরল। সকালে খানবাড়িতে এসেও হৃদকে পায়নি। তার মানে হৃদ অল্প কিছুক্ষণের মধ্যে এসেছে খানবাড়িতে, আর সেই সময়ের মধ্যেই মায়ার হাত থেকে আয়নের নামের আংটিটা খুলে নেয়। কিন্তু কেন? তাছাড়া আজকাল হুটহাট হৃদকে বাংলাদেশে পাওয়াটাও বড় চমকের চেয়েও কম কিছু নয় তাদের জন্য। আয়ন আর কিছু ভাবতে পারল না, তার আগেই অতি উৎসাহে মুখ খুলল হেনা খান। হৃদ বাংলাদেশে এসেছে? তুই দেখেছিস হৃদকে? হৃদ কি খানবাড়িতে আছে সোনামা? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মিহি কণ্ঠে বলল, উনি বাইরে আছে দাদি। মায়ের কথার মধ্যে তীক্ষ্ণ কণ্ঠে পাশ থেকে প্রশ্ন করল মেহেরবান, তাহলে তুমি কেন হৃদকে তোমার হাতের আংটিটা খুলতে দিলে? নিষেধ করনি কেন? মায়া কিছু বলল না মেহেরবানের কথায়, বরং নত মস্তিষ্কে চুপ করে রইল। মেহেরবান বা হেনা খান আরো কিছু প্রশ্ন করবে মায়াকে, তার আগে আরাফ খান হাতের ইশারায় আপাতত চুপ থাকতে বলেন তাদেরকে। তিনি মায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে কিছু একটা ভাবলেও মনে মনে নিজের মনস্তাত্ত্বিক ধারণাটা, আমি ছোট মানুষ, আমি কি বলবো দাদাজান? আমার কথা কি কেউ মানবে এখানে? তাছাড়া আব্বু বা জুই আছে, তাদের মতামতটা গুরুত্বপূর্ণ এখানে আমার চেয়ে। তারপর সবচেয়ে বড় কথা, আব্বু ভীষণ রেগে যাবে এই বিয়েটার কথা শুনলে দাদাজান।
মায়ার মুখে জুয়ের নামটা শুনে আয়ন কপাল কুঁচকে কিছু বলতে নিবে তার আগে আবারও হাতের ইশারায় থামিয়ে দেয় আরাফ খান। তিনি অত্যন্ত কৌশলে মায়াকে আবারও প্রশ্ন করেন, তোমার আব্বুকে ম্যানেজ করার বিষয়টা না হয় আমরা দেখবো সোনামা, কিন্তু জুয়ে মতামত প্রয়োজন পড়বে কেন? তোমার সম্মতি থাকলে তো হয়। আমরা পুরনো তোমাদের বিয়েটা দিতে চাই 2-1 দিনের মধ্যে। তোমাদের বলতে কারা দাদাজান? এখানে তো আমি কিছুই না, সব কিছুই হলো জুই। তাছাড়া জুইয়ের সম্মতি না দিলে তো বিয়েটা হবে। মায়া কথাগুলো বলতে বলতে থামল হৃদের হঠাৎ আগমন। ধূপধাপ পা ফেলে হৃদ ড্রয়িং রুমের দরজা ধরে প্রবেশ করতে মায়া ঘাড় ঘুরিয়ে হৃদকে দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে যায়, এই ভেবে যে আয়নের পাশে এসে বসে আছে। হৃদ গম্ভীর মুখে প্রবেশ করতে মুহূর্তে চোখে পড়ল উপস্থিত সদস্যদের থমথমে চেহারাগুলো। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখে পড়ল মায়ার অবস্থানটা আয়নের পাশে। মায়া আবারও হৃদের অবাধ্য হয়ে ছেলের পাশ ঘেঁষে বসতে দেখে মুহূর্তে রাগে রিরি করে উঠল হৃদের শরীরময়। এই নারীকে সে কিছুতেই বসে আনতে পারছে না ভেবেই দুহাত মুষ্টিবদ্ধ করলো বাড়ন্ত রাগে। কাউকে পরোয়া করলো না, আর না কাউকে মানল। প্রচণ্ড রাগে হৃদ মায়ের দিকে তেড়ে যেতে নিলেই মায়া আয়নের পাশ থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সোফা ছেড়ে ভয়ে উত্তেজনায় তুমুল গতিতে বলতে শুরু করে, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি কিচ্ছু করিনি আমি। দাদি বললো বসতে, আমি কিছু জানি না, সত্যি সত্যি। হৃদ ও মায়ার হঠাৎ কাণ্ডে উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়। মায়ার ভয়কে না বুঝলো হৃদের রাগটা চোখে পড়ল সবার। হৃদ মায়ের হঠাৎ কাণ্ডে 2 সেকেন্ড থেমে গেল, পুনরায় তেড়ে আসতে চায় মায়ের দিকে রেগে, কিন্তু মায়া হৃদের রাগটা বুঝতে পেরে উল্টো ঘুরে প্রাণপণ দৌড়া লাগায় নিজের রুমের দিকে। আপাতত তার মিস্টার ভিলেন রাগ থেকে বাঁচা জরুরি, সামনে থাকলেই বিপদ। উপস্থিত সদস্যরা হৃদ মায়ের বিষয়টা বুঝতে না পারলে আরাফ খান দৃঢ়ভাবে বুঝলেন দুজনের তীব্র অধিকার বোধের বিষয়টি একে অপরের প্রতি। তবে তিনি অতটা বুঝতে পারছেন না আয়নের সাথে যদি মায়ার বিয়েটা সত্যিই হয়ে থাকে তাহলে তিনি হৃদকে কিভাবে থামাবে তাণ্ডব করা থেকে। আর যাই হোক না কেন একজন বউকে তো অন্যজনের হাতে তুলে দেওয়া যায় না, তাই না? আবার হৃদকেও থামানো মুশকিল। দিনটা শুক্রবার সকাল 4:15। থমথমে পরিবেশে হৃদ গুরুগম্ভীর মুখে নিঃশব্দে 2 হাতে চামচ ছুরি চালিয়ে একের ওপর নাস্তা কেটে মুখে তুলছে। গায়ে জড়ানো ধূসর রঙের শার্টের হাতা দুটো টেনে ফোল্ড করা কুইন অবধি, গলায় কালো টাই, বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি। হৃদের ব্রাউন চোখ জোড়া স্থির নাস্তার প্লেটে থাকলেও কপালের মধ্যে থাকা ঘন কালো ভ্রুজোড়া হালকা কুচকানো, হয়তো বিরক্তিতে। আর এই বিরক্তির মূল কেন্দ্র হয়তো নিজের দাদা দাদিকে ঘিরেই হৃদের। হৃদ কথা বলছে না, কিন্তু পাশ থেকে সূক্ষ্ম চোখে সবটাই পর্যবেক্ষণ করে চলছে আরাফ খান। হৃদের বিরক্তি ফেসের কারণটা ওনার জানা। তিনিও চামচ নাড়িয়ে মুখে খাবার তুলতে তুলতে এক পলক নিজের স্ত্রীকে দেখে নিলেন হালকা কপাল কুঁচকে। আপাতত তিনি চুপ থেকে নিজের স্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন হৃদকে। হেনা খান ডাইনিং টেবিলে আরাফ খানের সম্মুখীন আর হৃদের পাশের চেয়ারটায় বসে হালকা জড়তা নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হৃদকে রয়ে শোয়ে। কিন্তু হৃদ আদৌ ওনার কথাগুলো কানে তুলছে কিনা বলা দুষ্কর। তবে হৃদের চোখে মুখে বিরক্তির আভাস। হেনা খান নিজের পরপর প্রশ্ন করেও হৃদ থেকে উত্তর না পেয়ে হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হৃদ যে কি পরিমাণ দেইরা সেটা ওনার জানা। হৃদ ঘাটতারামি করবে এটাই স্বাভাবিক, কিন্তু হেনা খানও দমে গেলেন না। পুরো দমে আবারও হৃদের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই কি আমার কথার একটা উত্তর দিবি না হৃদ? আমরা খারাপ কিছু তো বলছি না তোকে, তাই না? আমরা তোর ভালো চাই। এবার অন্তত একটা বিয়ে করে নে, সংসারী হ। আমরা মেয়ে দেখবো তোর জন্যে। হৃদ কথা বলল না, বরং শব্দ করে হাতে থাকা চামচ ছুরি দুটো রাখলো নিজের প্লেটের উপর। হেনা খান চমকে হৃদের দিকে তাকাতে হৃদ হাত বাড়িয়ে সামনে থেকে টিস্যু নিয়ে নিজের মুখ মুছে উঠে দাঁড়ায়। ডাইনিং টেবিল ছাড়তে ছাড়তে গম্ভীর মুখ আরাফ খানের উদ্দেশ্য করে বলল, দাদা ভাই 10 o'clock তোমার সাথে একটা মিটিং আছে আমার। ডোন্ট বি লেট, টাইম টু টাইম আমার চাই তোমাকে। হৃদকে কথা এড়াতে দেখে ক্ষেপান্বিত হয় হেনা খান। রুষ্টকণ্ঠে হৃদের পিছনে ডেকে বলে, তুই কতদিন এড়াবি আমাদের কথা? তোর তেরামির জন্য আমার সোনামার সাথে বিয়েটা পর্যন্ত বাতিল করলি। একবার ভাবলি না তোর মায়ের শেষ পছন্দ ছিল মায়া তোর জন্যে? জেদ করে শেষ করলি এই সম্পর্কটাকে। এখন আবার তেরামি করছিস বিয়ে করবি না বলে। আমরা কতদিন বেঁচে থাকবো তোর জন্যে? আমরা মরে গেলে দিন শেষে একা হয়ে যাবি তুই। আর তাছাড়া আমাদের মৃত্যুর পর তোর বাবা মাকে কী জবাব দেবো? হ্যাঁ, কি বলবো? যে তাদের ছেলেকে আমরা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়াতে একা করে রেখে এসেছি মরতে? হৃদ চলতে চলতে পা দুটো স্থির হয় নিজের মায়ের কথা স্বর্ণাভে, কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হলো না। 2 সেকেন্ডের মধ্যে বিরক্তি নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে সামনের দিকে। যেতে যেতে নিজের দাদির উদ্দেশ্যে বলে উঠল, সংসারটা আমার সাথে যায় না দাদি, তাই যেটা যেভাবে চলছে আপাতত সেটা সেভাবেই চলতে দাও।
বাধ্য করো না আমাকে কোনো কিছুতে। আমি অবাধ্য নীর, বাধ্যকতা যায় না আমার সাথে। কথাগুলো বলেই হৃদ পা চালালো বাহিরের দিকে। বিরক্তির রেশ জোরে তীর করছে শরীর, কিছুই ভালো লাগছে না তার। হেনা খান অসহায় দৃষ্টিপাত করলো হৃদের যাওয়ার দিকে। তিনি চাচ্ছেন হৃদকে সংসারী করতে। আয়নের মায়া যেহেতু একটা গতি হয়ে গেছে, তাই তিনি হৃদেরও একটা গতি করতে চাইছেন জুয়ের সাথে। মেয়েটাকে ওনার মনে ধরেছেন, অনেকটা মায়ার মতোই। তাছাড়া হেনা খান যেটা বেশ লক্ষ্য করেছেন সেটা হলো জুয়ের খানবাড়িতে আসার পরপরও হৃদ চলে এসেছে খানবাড়িতে। এত দ্রুত হৃদ বাংলাদেশে ফেরা নয়, তারপরও ফিরেছে হৃদ। হেনা খান মনে সংশয় সৃষ্টি হয় হয়তো হৃদের মনে জুয়ের জন্য টান অনুভব থেকে হৃদ ফিরতেই বাংলাদেশে চলে এসেছে। তাই তিনি জুইকে দিয়ে হৃদকে বাঁধতে চায়, আটকে রাখতে চায় হৃদের অবাধ্য পা দুটো নিজের মাঝে। আর যার রেস্ট টেনে নাস্তা টেবিলে তিনি হৃদকে পরপর কথাগুলো বলে যাচ্ছিলেন, কিন্তু হৃদের নাহুচাতায় বরাবরই ওনাকে নিরাশ হতে হচ্ছে। হৃদ বিরক্তিতে ধূপধাপ পা ফেলে এগিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। হৃদকে আসতে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলোর মধ্যে একজন দ্রুততার সঙ্গে গাড়ির দরজা টেনে খুলে দেয়। হৃদ বিরক্তিতে তিত্তির করা শরীর নিয়ে ঢুকতে চাইল গাড়ির ভেতর, কিন্তু তার আগে পেছনে ডাকলো কেউ হৃদকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই থেমে গেল হৃদ। ঠাস করে দরজা লাগিয়ে হালকা কপাল কুঁচকে পেছনে ফিরে তাকালো। হৃদের ব্রাউন চোখে দৃশ্যমান হলো মায়ার হাঁপিয়ে ওঠা স্নিগ্ধ মুখশ্রী। হৃদ কপাল কুঁচকে সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আশেপাশে সকল বডিগার্ডকে হাতের ইশারায় বুঝালো চলে যেতে। হৃদ ইশারা অনুযায়ী সকল বডিগার্ডগুলো নিঃশব্দে প্রস্থান করলো জায়গা ছেড়ে। হৃদ নিজের বাম হাতের ঘড়িটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, কি চাই? হৃদের গম্ভীর মুখে প্রশ্নে ইতস্তত বোধ করল মায়া। দৌড়ে আসায় হাঁপিয়ে ওঠা ভয়ার্ত মুখশ্রীতে সাহস সংশয় করে নত মস্তিষ্কে দাঁড়ালো সে হৃদের সামনে। কাচুমাচু করে বলল, আমি যাব আপনার সাথে। হৃদ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো মায়ার কথায়। রুষ্ট গলায় বলল, কোন দুঃখে নিব আপনাকে শুনি? হৃদের কথায় তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় মায়া। ছটফট উত্তরে বলল, দুঃখে না তো সুখে যাব আমি। হৃদ আগের ন্যায় বিরক্তি নিয়ে বলল, আপনার সুখটা কিসের শুনি? সাত সকালে মরার জন্য আমার পেছন পেছন ছুটেছেন কোন সুখে সেটা বলেন। হৃদের বিরক্তিতে কাচুমাচু করলো মায়া। পুনরায় নত মস্তিষ্ক হয়ে পা দিয়ে হালকা ফ্লোর খুঁটিয়ে বলল, আমি নাকফুল পরবো তো, আমাকে নিয়ে যান আপনি। মানে? হৃদের প্রশ্নে মায়া নিজের ওড়নার আঁচলে ভিতর থেকে লম্বা চ্যাপ্টা 12 ইঞ্চির একটা বক্স বের করে হৃদকে দেখালো। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো মায়া গুটি হাতে ধরা বক্সটিকে। মনে পড়ল তাদের বিয়ের রাতে মায়া হৃদ থেকে নাকফুল চেয়েছিল, তাই হৃদ পুরো এক বক্সের ডায়মন্ড ছোট বড় অসংখ্য নোসপিন পাঠিয়েছিল মায়াকে সকালে। কম হলেও বক্সের ভিতর 300 শতাধিক নোসপিন হবে, কিন্তু হৃদ বুঝল না মায়া এই মুহূর্তে তার পিছন পিছন কেন ছুটতে চাইছে এবং নোসপিনের বক্স দিয়ে যেটা ভালো লাগে সেটা পড়ে নিলেই তো ঝামেলা শেষ। রোদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যেই মুখ খুলল মায়া। ভুল শুধলালো হৃদের, মিহি কণ্ঠে বলল, নাকফুল পরতে গেলে নাক ফুটাতে হয়, আমার নাক তো ফুটানো নেই, তাই আমি নাকফুল পরতে পারছি না। আপনি আমাকে নাক ফুটাতে সাহায্য করুন না প্লিজ। আমাকে পার্লারে মহিলাদের কাছে নিয়ে চলুন, আমি নাক ফুটাবো, নাক ফুল পরবো নাকে। মায়ের খাপছাড়া কথায় মুহূর্তে হৃদের কপালে বিরক্তির ভাঁজ পড়ল কয়েকক্ষণ। প্রচন্ড বিরক্তিতে গলা ঝেড়ে বলল, নাটক করেন আমার সাথে? ফালতু সময় নিয়ে ঘুরি আমি আপনার জন্য? আমার খেয়ে দেওয়ার কোনো কাম নাই। এখন আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে আমাকে? নাকফুলের ঘোড়ার ডিম পরার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। কোনো এক্সট্রা নাটকের দরকার নেই আমার। যান, আপনি ভিতরে যান। হৃদের কথায় কাজ হলো না, উল্টো বেঁকে বসলো মায়া। জেদ দেখালো শান্ত ভঙ্গিতে, গাল ফুলিয়ে বলল, তাহলে আমি একা একাই চলে যাব। কিন্তু মায়ার বাঁকানো ভঙ্গিতে রাগান্বিত হলো হৃদ। তারপরও মায়াকে কিছু বলল না, বরং বিরক্তি চোখ ফেলে আবারও একবার মায়াকে দেখে নিল। মায়ার গায়ে কাঁচা হলুদ 2 পিস পরা, সালোয়ার সাদা, গায়ের বড় করে দুপাশে ওড়না টানা, দুহাতে কাঁচা হলুদ রেশমি চুরির ঝনঝন শব্দ, চুলগুলো সব হাত খোপা করে হলুদ ঝুমকোর কাটিতে আটকানো, তাতে গলায় হৃদের দেওয়া বাসরাতে সেই ছোট্ট লকেটটি পরা। মায়ার কাঁচা হলুদ শরীরের মধ্যে হলুদ রঙের ড্রেসটি যেন মাত্রাতিক মোহিত করল হৃদকে। তারপরেও হৃদ নাখোশ হলো মায়ের বেশভূষা দেখে। মায়াকে এইভাবে নিয়ে যেতে চাচ্ছে না নিজের সাথে, তাই বিরক্তি নিয়ে বলল, বোরকা কই আপনার? বললাম তো বোরকা নেই আমার। হৃদ আগের ন্যায় কপাল কুঁচকে বিরক্তি কণ্ঠে বলল, কেন আপনার বোরকা এখন আসে নাই? না। অবস্থানটা হৃদের অফিসের রুমে মায়ার।
গালে দুহাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে আছে সোফার টি টেবিলের উপর। দৃষ্টি স্থির সামনে থাকা নোসপিনের বক্সের মধ্যে মায়ার। বিগত 1 ঘন্টা যাবৎ অস্থির দৃষ্টি বুলিয়ে যাচ্ছে মায়ার পছন্দের নোসপিন খোঁজার সন্ধানে। কোনো মতেই পছন্দ করতে পারছে না একটা নোসপিন পরার জন্য মায়া। হৃদ ল্যাপটপে হাত চালিয়ে নিজের কাজ করে চলেছে ব্যস্ততার সহিত। কিছুক্ষণের মধ্যেই তার জরুরি মিটিং, আর তার জন্য প্রজেক্টের ডিটেল চেক করছে, আর থেকে থেকে মায়াকে পর্যবেক্ষণ করছে ক্ষণে ক্ষণে। মায়া নোসপিনের উপর ঝুঁকে পড়া বিষয়টি লক্ষ্য করলেও আপাতত হৃদ সেদিকে মনোযোগী হতে চাচ্ছে না। সে নিজের কাজে ব্যস্ত। হৃদের অফিস কক্ষে আরও একজনের উপস্থিত বহমান রয়েছে। কাচুমাচু ভঙ্গিতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে পারদর্শী দক্ষতা সম্পূর্ণ মডার্ন পার্লারিস্ট মহিলাটি। গায়ে সাদা কালো জিন্স টপ জড়ানো, যাতে নোসপিন ফুটানোর ছোট মেশিন হাতে নোসপিন ফুটানোর ছোট মেশিনটি। মহিলাটিও বিগত সময় নিয়ে ভয়ার্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কক্ষের একপাশে, কিন্তু মায়ের হেলদোল নেই। এতগুলো নোসপিন থেকে একটা নোসপিন পছন্দ করতে পারছে না সে নিজের জন্য। বিউটিশিয়ান মহিলাটি আহত হচ্ছিল বারবার মায়ার কাণ্ডে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না হৃদের ভয়ে। হৃদ খান সম্পর্কে অবগত সে, তাই চুপ থেকে নিজের প্রাণ বাঁচানোর ফরজ মনে করছেন তিনি। মায়া আরও কিছু সময় নিয়ে যখন নিজের জন্য নাকফুল পছন্দ করতে পারল না, তখন নোসপিনের বক্সটা নিয়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হাজির হলো হৃদের সামনে। হৃদের সামনে ল্যাপটপের উপর নিজের নোসপিনের বক্সটা রেখে আবারও ঝুঁকে পড়ল হৃদের সামনে। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল হৃদকে, দেখুন না মিস্টার ভিলেন, আমি একটা নাক ফুলও পছন্দ করতে পারছি না, কি করি বলুন তো? মায়া হঠাৎ কাণ্ডে থমকে যায় হৃদ। ব্যস্ত হাত দুটো থেমে গিয়ে তৎক্ষণাৎ মনোযোগ নষ্ট হলো হঠাৎ করে মায়ার হৃদের সামনে ঝুঁকে পড়ায়। আকস্মিক ঘটনায় হঠাৎ বিষয়টি কি হলো বুঝতে হৃদ কয়েক সেকেন্ড সময় নিল। অতঃপর বিষয়টি বুঝতে পেরে হৃদ রাগান্বিত চোখে মায়ের দিকে তাকাতেই মুহূর্তে চোখ দুটো শীতল হয়ে যায়। মায়ার উম্মত গলা, ঘাড় ও কানের নিচে চোখ পড়তে মায়া হৃদের চেয়ারে পাশ দিয়ে ঝুঁকে পড়ে রইল ল্যাপটপের সামনে থাকা নোসপিনের বক্সের উপর। হৃদকে পাষণ্ড বুক কেঁপে উঠল। পুনরায় অধৈর্য হলো মন মায়াকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার গলা, ঘাড়ের চারিপাশে। হৃদ আলতো হাত বাড়িয়ে মায়ের গালে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগে অধৈর্য মুখ খুলল মায়া। নাকফুলের বক্সে মুখ ডুবিয়ে বলল, আমাকে একটা নাকফুল পছন্দ করে দিন না মিস্টার ভিলেন, আমি পছন্দ করতে পারছি না তো। মায়ের কথায় নিজের বাড়ন্ত হাতটা কি মনে করে গুটিয়ে নিল হৃদ। অস্থিরতা নিঃশ্বাস টানল নিজের মাঝে সে। মেয়েটি আশেপাশে থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার, তাই মায়াকে দূরে সরানোর জন্য হৃদ নিঃশব্দে কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ বুলালো নাকফুলের বক্সটির মধ্যে। স্থির দৃষ্টিতে হৃদ খুঁজে খুঁজে মায়ের জন্য খুবই ছোট সুন্দর সাদা পাথরের মধ্যে নাকফুল পছন্দ করে দিল। মায়া হৃদের দেওয়া নাকফুলটা নিয়ে খুশি হয়ে তৎক্ষণাৎ হাজির হলো বিউটিশিয়ান মেয়েটির সামনে। মেয়েটি মায়াকে নিজের সামনে বসিয়ে নাকফুলটা মেশিনের মধ্যে ভরে নিল দক্ষতার সহিত। হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের কর্মকাণ্ডের দিকে। বিউটিশিয়ান মেয়েটি আসলে মেশিন দিয়ে কি করবে মায়ের সাথে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না হৃদ। মেয়েটার মায়ার বাম নাকের পাশে ছোট করে কলম দিয়ে মার্ক করলো এবং দক্ষতার সহিত মেয়েটার হাতে থাকা মেশিনটি মায়ের নাকের উপর চালিয়ে চেপে ধরতে মায়া ব্যথায় মৃদু চিৎকার আহ করতেই হৃদ সামনে থেকে তৎক্ষণাৎই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটাকে। হেই, সঙ্গে সঙ্গে হৃদের ভয়ে মেয়েটার হাত তরতর করে কেঁপে ওঠে। মুহূর্তেই হাতে থাকা মেশিনটি অসাবধানতায় পড়ল মায়া পায়ের উপর। মায়া ব্যথায় পুনরায় আর্তনাদ করে উঠল। হৃদ উত্তেজনায় তাৎক্ষণিক চেয়ার ছেড়ে মায়ার বাহু টেনে দাঁড় করালো নিজের সামনে। কপাল চিন্তিত ভাঁজ ফেলে মায়ার নাকের এপাশের ওপাশে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাটক লাগানোর দরকার নাই নাকি, তারপরও লাগাইছো। আমার অবাধ্য হওয়াটা তোমার জন্য ফরজ হয়ে গেছে আজকাল, তাই না? দেখি, দেখাও আমাকে। ইস, বেশি ব্যথা পাচ্ছ? কথাগুলো বলতেই ব্যস্ততার চোখ বুলালো হৃদ মায়ার নাকে। খুবই অল্প পরিমাণে রক্ত হৃদের চোখে পড়ল মায়ের নাকে নাকফুলের চারিপাশে। হৃদ ব্যস্ত ভঙ্গিতে মায়ার দুগাল নিজের দুহাতের ভাঁজে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, উফ, রক্ত তো বের হচ্ছে না নাক দিয়ে। আরে, বেশি ব্যথা লাগছে না? কষ্ট হচ্ছে বউ? মায়ের চোখ মুখ লাল হলো হঠাৎ ব্যথায়। নাকফুল পড়ার ব্যথায় চোখ দুটো টইটুম্বর হলো নোনা জলে। টপ করে গাল গড়িয়ে পড়ল হৃদের হাতের মাঝে। পুনরায় হৃদ ব্যস্ত হলো সামান্য ব্যথায়। অন্তত আদুরের শহীদ হৃদ মায়াকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না, কাঁদে না বউ, কাঁদে না। আমি একটু ফু দিই, ব্যথা কমে যাবে তোমার। বলতে বলতেই পরপর ধীরস্থে ফু দিতে থাকলো মায়ের নাকে চারিপাশে হৃদ। বিউটিশিয়ান মেয়েটি চমকিত ভঙ্গিতে তাকিয়ে থাকলো হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ খানের মতো ব্যক্তি যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না মেয়েটির। মেয়েটি বুঝলো হৃদ খানের বিরক্তি, রাগের ভাজে ভাজেও মায়াকে নিয়ে দারুণ উত্তেজনা তার।
যেটা নিখুঁতভাবে প্রকাশ করে যে গ্যাংস্টার হৃদ খানের কতটা জুড়ে দুর্বলতায় ছোট মেয়েটি, যার শত শত মানুষের রক্ত জড়াতেও বিন্দুমাত্র ঘামের রেশ থাকে না তার কপালে। সেই হৃদ খানের কতটা উত্তেজনা মায়ার সামান্য এক ফোঁটা রক্ত নিয়ে। মেয়েটা মুগ্ধতা নিয়ে মায়াকে আবারও এক পলক চোখ বুলাতে হৃদের রাগান্বিত দৃষ্টি সম্মোহিনী হলো সে। হৃদ তিক্ততা ঝেড়ে চিবিয়ে চিবিয়ে বলল, গেট আউট ফ্রম হিয়ার। মেয়েটা আর দাঁড়ালো না, প্রাণের ভয়ে তৎক্ষণাৎ পালালো হৃদের অফিস কক্ষ থেকে। মায়াকে সোফার টি টেবিলের উপর বসিয়ে হৃদ হাঁটু গেড়ে বসলো মায়ার সামনে। নিজের দু হাতে মায়ার দুগাল অত্যন্ত আদরের সহিত চোখের পানি মুছে দিল। মায়ার ব্যথাতুর পাটা রাখলো নিজের উরুর উপর। মায়া চমকে উঠে নিজের পা সরিয়ে নিতে চাইলে হৃদ পুনরায় মায়ের পা শক্ত করে টেনে ধরে। বিরক্তি চোখে হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে পুনরায় নিজের দৃষ্টি স্থির করে মায়ার ব্যথাতুর পায়ের পাতায় সে, যেখানটায় বিউটিশিয়ান মেয়েটির অসাবধানতা বশত নোজপিনের মেশিনটা ফেলে দিয়েছিল। হৃদ মায়ার লাল হয়ে যাওয়া পাটি দেখতে দেখতে বিরক্তি কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এমনই হয়। কি একটা নাকফুলের জন্য 2000 ব্যথা, কি একটা নাকফুলের জন্য 2 জায়গায় ব্যথা পেলে, না করেছে পড়ার দরকার নেই, তারপর কথা শুনো রে আমার। হৃদের কথায় মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি নাকফুল না পড়লে আপনার অমঙ্গল হতো। আম্মু বলে বউদের নাকফুল পড়তে হয় নাকি, নইলে স্বামীর নাকি অমঙ্গল হয়। ফালতু যত সব কুসংস্কার, থার্ড ক্লাস কথাবার্তা। তোমাকে বউ শাস্তি কে বলেছে? আমি বলছি আমার জন্য তুমি বউ বউ হয়ে চলো। হ্যাঁ, আমি মঙ্গল অমঙ্গল বুঝি না। যখন যেটা হবার তখন সেটা হবেই আমার সাথে, আর সেটাকেই নিয়তি বলে। তাছাড়া মরলে আমি মরবো, আপনি কেন নাক ফুটাতে গেলেন? এখন ব্যথাটা কে পাচ্ছে শুনি, আমি না আপনি? হৃদের মুখে মরার শব্দটা যেন কষ্টে দলা পাকিয়ে আসলো মায়ের গলায়। মুহূর্তে পুনরায় টইটুম্বর হলো মায়ার চোখ দুটো, গাল বেয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। মায়া নিজের কান্নায় ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি অনেক পাষণ্ড মিস্টার ভিলেন। দিনটা শুক্রবারই, তবে সময়টা সন্ধ্যা 7:10। কোলাহলময় উত্তেজনা পরিবেশ, নিস্তব্ধতা নেই, বরং চারিপাশে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি, এলোমেলো চিন্তা ভরপিণ্ড উপস্থিত সদস্যের সবার মাঝে। কৌতূহল, বিভীষিকা, উত্তেজনা যেন উপস্থিত সদস্যের মধ্যে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, বরং ক্রমাগত বেড়েই চলেছে সেই টানটান উত্তেজনাময় পরিবেশটা। খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে জুড়ে শুধু অস্থিরতা তোলপাড় বিরাজ করছে, চারপাশটা এমনটা নয়। তীব্র চাপা আর্তনাদের কান্নাও ভেসে আসছে সবার কানে 2 কিশোরীর। সকলের ভুল বোঝাবুঝি কমে নয়, বরং বেড়ে গিয়েছে অনেকটা। পরিস্থিতি সামলে উঠে সবাইকে বুঝাতে পারছে না বলেই কান্নার বেগ তীব্র থেকে তীব্র হচ্ছে জুই ও মায়ার। তাদের দুজনকে ঘিরেই দাঁড়িয়ে বসে আছে উপস্থিত খান বাড়ির প্রতিটা সদস্য। বিস্ফোরণের স্তব্ধ নির্বাক হয়ে আছে প্রতিটা সদস্য। কিছুক্ষণ আগে প্রকাশ পাওয়া আয়ন ও জুইয়ের বিয়ের বিষয়টি যেন সবার মস্তিষ্ক জুড়ে বিস্ফোরণের তবদা মেরে গেল। গোলমাল লেগে গেল পরিস্থিতির সাথে সাথে মস্তিষ্কেও সবার। আয়নের ভাষ্যমতে মায়া আয়নের বউ, মায়া আর জুইয়ের ভাষ্যমতে মায়া নয় বরং জুই আয়নের বউ। আর এই বিষয়টি ঘূর্ণিঝড়ের তাণ্ডব খেলল সবার মাঝে। দিক বিবেচনা ভুলে গিয়ে উত্তেজনা একের পর এক চাপ সৃষ্টি করল মায়া ও জুইয়ের উপর। কিন্তু বিপত্তি ঘটল মায়া ও জুই দুজনে অল্প বয়সী কিশোরী। কিভাবে পরিস্থিতি সামলে সবার প্রশ্নের মোকাবেলা করতে হয় জানা নেই। হৃদও নেই মায়ার পাশে, তাই ভয়ে আড়ষ্ট হয়ে কান্না বিসর্জন করছে ড্রয়িং রুমে একপাশে পাশাপাশি বসে দুজনেই। আয়ন উত্তেজনায় নিজের মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে। হেনা খান, মেহেরবান, ফিহা, নাহিদ চৌধুরী আয়নের বাবা তবদা খেয়ে বসে আছে অনুকূল পরিস্থিতিতে পড়ে। আরাফ খানও কম চমকায়নি যখন মায়ার মুখে শুনেছিল সেদিন রাতের কথা, যে আয়নের সাথে জুইয়ের বিয়েটা হয়েছিল মায়ার নয়। থমথমে পরিবেশে নীরবে সতর্কতার সহিত অবলম্বন করল আরাফ খান উপস্থিত সবাইকে। সবার ভিমড়ি খেয়ে যাওয়া বিষয়টা বুঝতে পারছেন তিনি, তাই তিনি নীরবতা কাটিয়ে মায়াকে নিজের কাছে ডাকলেন। মায়া উঠতে নিলেই পাশ থেকে ভয়ার্ত হাত চেপে ধরল জুই। মায়া অসহায় দৃষ্টি জুইয়ের দিকে স্থির করতে আরাফ বুঝতে পারল জুইয়ের পরিস্থিতিকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তিনি কথা না বাড়িয়ে নিঃশব্দে উঠে এসে বসল মায়া জুইয়ের পাশে। জুইয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত করে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করল মায়ার উপর। তিনি পুনরায় থমথমে পরিবেশের নীরবতা ভেঙে বলতে শুরু করলেন, সেদিন রাতে ঘটেছে সম্পূর্ণ বিষয়টা খুলে বলো শোনাবো না, কারণ আমাদের জানতে হবে সম্পর্কে বিষয়টা। আসলে সেদিন রাতে তোমাদের সাথে ঠিক কি হয়েছিল? অয়নের ভাষ্যমতে তোমার সাথে ওই বিয়েটা হয়েছিল, কিন্তু তোমায় বলছো সেদিন রাতে তোমার সাথে নয় বরং জুইয়ের সাথে আয়নের বিয়েটা হয়েছিল। তাই আমাদের শুরু থেকে সবটা বলা, কারণ আমাদের সত্যিকারে হতে হবে তোমাদের কথাগুলো। আয়ন ছোট নয়, বুঝদার ছেলে, সে অবশ্যই আমাদের সাথে মিথ্যে বলবে না, তাই না? তাই আমরা তোমাদের কথাগুলো সত্যতা যাচাই করতে চাই।
এখন তুমি বলো আমাদের সবটা শোনাবা। মায়া ভয়ার্ত দৃষ্টি মেলে কাচুমাচু করলো। এতক্ষণ ভয়ে কান্না করলে এখন থেমে গেছে। পাশাপাশি বসা জুইয়ের হাতটা শক্ত করে নিজের হাতের ভাঁজে নেওয়া, কারণ জুই অসম্ভব রকমের ভয়ে সিটিয়ে আছে। থেমে থেমে কান্না করছে নিঃশব্দে। জুই মায়ের হাত দুটো আঁকড়ে ধরেছে স্বস্তির আশ্রয়স্থল ভেবে। মায়া ঘাড় ঘুরিয়ে জুইকে এক পলক দেখে তাকায় আরাফ খানের দিকে অসহায় দৃষ্টিতে। আরাফ খান চোখের ইশারায় মায়াকে আশ্বস্ত করে। মায়া ইতস্ততার সহিত বলে, কি বলবো দাদা ভাই, বলার মতো তো কিছু নেই। সেদিন রাতে জুই আর আমাকে একটা ছোট ঘরে বন্দি করে রাখে। জুই প্রচন্ড পায়ের ব্যথায় আমার কোলে ঢলেছিল, পা থেকে রক্ত ঝরছিল, অনেক ব্যথা ছটফট করছিল। কিন্তু তারপরও আমাদেরকে কেউ বাইরেই যেতে দিচ্ছিল না। আবার আয়ন ভাইয়াকেও আমাদের কাছে পাচ্ছিলাম না। আমরা প্রচন্ড ভয় পাচ্ছিলাম সেই পরিস্থিতিতে। গ্রামের অনেক জোয়ান বুড়ো মহিলারা আমাদের পাহারা দিচ্ছিল। ঘন্টার পর ঘন্টা বসেছিলাম সেই দিন, কিন্তু আয়ন ভাইয়ার দেখাই পাচ্ছিলাম না। জুইয়ের অবস্থাও খারাপ ছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমাদেরকে পাহারা দেওয়ার মতো মহিলা জানায় আজ জুইকে নাকি বিয়ে করতে হবে, তাও আয়ন ভাইয়াকে। যদি জুই বিয়ে না করে তাহলে নাকি গ্রামবাসী আয়ন ভাইয়াকে মেরে ফেলবে। সেদিন আমাদের জন্য বিষয়টা এতটাই ভয়ার্ত আর খারাপ পরিস্থিতি ছিল যে বোঝাবার মতো না। গ্রামের মহিলারা আমাদের আরো অনেক কিছু বলেছিল, যেমন আয়ন ভাইয়াকে নাকি মেরে রক্তাক্ত অবস্থায় গাছের সাথে বেঁধে রেখেছিল। তাই তখন সেই মুহূর্তে যদি জুই আয়ন ভাইয়াকে বিয়ে না করতো তাহলে গ্রামবাসী সবাই মিলে নাকি ভাইয়াকে মেরে ফেলতে পারে। পরিস্থিতিটা এমন ছিল যে আয়ন ভাইয়াও নিজেদের প্রাণ বাঁচাতে সেই দিন রাজি হয়ে গিয়েছিল বিয়ে করতে, জুয়ের মতোই। আর তার কিছুক্ষণ পরেই গ্রামের কিছু মুরব্বী এসে জুয়ের সাথে আয়ন ভাইয়ের বিয়েটা পড়ানো শুরু করে। মায়া কথা শেষ করার আগে সামনে থেকে উত্তেজনার মুখ খুলল আয়ন। চমকানো ভঙ্গিতে বলে উঠল মায়াকে, মানে কি বলছো তুমি এসব মায়া? আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে গ্রামবাসী তোমার নাম আমাকে বলেছে বিয়ের জন্য, এবং বিয়ে পড়ানোর সময় তোমার বাবার নামও বলেছিল আমাকে। তাহলে তোমার জায়গায় জুই আসলো কোথা থেকে? তাছাড়া সেদিন রাতে তোমাকে গ্রামবাসী বলেছিল তুমি নাকি নিজের নাম ঠিকানা দিয়েছিলে বিয়ের জন্য। বিয়ের জন্য আমি কোনো নাম ঠিকানা দেইনি ভাইয়া, আর না জুই দিয়েছে। মায়া কথায় তেতে উঠে আয়ন দাঁতে দাঁত চেপে ধরে বলে, মজা করছো আমার সাথে? ফাজলামো বেশি সবকিছু। তোমার নাম ঠিকানা না দিলে সেদিন রাতে গ্রামবাসী সঠিক তথ্যগুলো কোথায় পেয়েছিল আমাদের? হ্যাঁ, এখন পরিস্থিতি চাপে পড়ে মিথ্যে বলছো আমাকে? বিয়েটাকে অস্বীকার করছো স্বার্থপরের মতো। আয়নের পরিবর্তিত রাগের আভাসে ভয়ার্ত হয় মায়া। খানিকটা হাঁসফাঁস করতেই প্রতিবাদীর মুখ খুলল জুই মায়াকে মিথ্যাবাদী বলায়। মায়া মিথ্যে বলছে না ডাক্তার সাহেব, আর না কোনো কিছু অস্বীকার করছে। যা হয়েছিল সেটাই বর্ণনা করা হয়েছে এখানে, না একটু কমও না, না একটু বেশি। আমরা কেউ কোনো রূপ তথ্য দেইনি। আমরা কেউ কোনো রূপ তথ্য দেইনি, কারণ কেউ আমাদের কাছে নাম ঠিকানার জন্য প্রশ্নই করেনি, কারণ তারা নাকি পূর্বে থেকে আমাদের সম্পর্কে অবগত ছিল। নিজের অস্থিরতায় ঝোঁকে আয়নের জুয়ের প্রতিবাদী স্বরটাও পছন্দ হলো না, তাই রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে, শাট আপ! আমি আপনাকে প্রশ্ন করিনি, তাহলে আমাদের মাঝে তৃতীয় পার্সন হয়ে কেন কথা বলছেন? হ্যাঁ, ন্যূনতম ম্যানাজ শিখেননি আপনি? আয়নের অপমানজনক কথায় গা ঝাঁকি একরাশ রাগ ফেটে পড়ল জুয়ের শরীরে, কিন্তু তারপরও বড়দের সামনে বাজে ব্যবহার করলো না আয়নের সাথে, বরং শান্ত থাকলো। তবে চাপা স্বরে বলে উঠল, যথেষ্ট পরিমাণ ম্যানার শিক্ষাটা আমার কাছে ডাক্তার সাহেব। তাছাড়া এখানে আপনার ব্যক্তিগত কোনো কিছু একা আলোচনা হচ্ছে না, আমিও জড়িত আছি সম্পূর্ণভাবে এই বিষয়টিতে। পরিস্থিতি শিকার একা আপনি বা মায়া নন, আমি হয়েছিলাম সেদিন আপনাদের সাথে। তাই আপনার বিষয়টাকে কাঙ্ক্ষিতভাবেই আমাকে আসতে হচ্ছে। তার থেকে সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমি আপনার আর মায়ের কথায় কেন আর আমার পরিবার, আমার বাবা থেকে এতদিন ধরে এই বিষয়টি লুকিয়ে রাখলাম। আমার উচিত ছিল আরও আগেই এই বিয়ের বিষয়টি আমার পরিবার, আমার বাবাকে জানানোর। তাহলে আজকে এই দিনটায় অত্যন্ত আমাদের দুই বোনের পাশে আমাদের পরিবার, আমাদের বাবা পাশে দাঁড়িয়ে থাকতেন। আমাদের মিথ্যে বলে সত্যায়িত যাচাই করতেন না। দ্বিতীয়ত ভুল হয়েছে আমার মায়ের কথায় নিজের বোনের শ্বশুর বাড়িতে চলে আসাটা। আপনি বিকট শব্দে থেমে গেল জুই। থমথমে পরিবেশটা পুনরায় আতঙ্কিত হয়ে উঠল। কালক্ষণে কি হলো বুঝতেই চোখে পড়ল ফ্লোরের ওপর ছড়িয়ে থাকা পড়া অসংখ্য খণ্ডিত কাচের টুকরো। জুয়ের ধারালো কথার ভাঁজে নিয়ন্ত্রিত হারা হলো আয়ন, যার রেশ টেনে নিয়ন্ত্রণ হারা হয়ে সোফার সামনে টি টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভাসটা সজোরে আছাড় মারল ফ্লোরে। এতক্ষণ যাবৎ গম্ভীর মুখে বসে থাকা প্রতিটি মানুষ আতঙ্কিত চোখে আয়নের দিকে তাকাতে পুনরায় আয়ন আকস্মিকভাবে করে বসল আরও একটা অপ্রত্যাশিত ঘটনা। জুয়ের পাশ থেকে মায়ের বাহু টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠে আয়ন, কেন আমাকে স্বামী হিসেবে মানতে চাচ্ছ না তুমি? বলো, কেন স্বামী হিসেবে মানতে চাচ্ছ না?
কেন মিথ্যার আশ্রয় নিচ্ছ নিজের বোনের সাথে মিলে আমাকে মিথ্যা বানিয়ে? হ্যাঁ, সবকিছু ছেলে কেন মনে হয় তোমার? আয়নের হঠাৎ অযাচিত আচরণে মুহূর্তে চমকে ওঠে উপস্থিত সদস্যরা। আরাফ খান চমকে উঠে আয়নকে বাধা দিতে চাইলে অনাগ্রহ করে সে। মায়ার প্রতি জমানো দীর্ঘ 2 বছরের ভালোবাসাটা আয়নের হুট করে মায়া মিথ্যা বানিয়ে ফেলাতে সহ্য করতে পারছে না সে। মাত্রাতিরিক্ত অধৈর্যের বাইরে চলে যায়, যার রেস্টেনে শান্তশিষ্ট যুবকটি অশান্ত ন্যায় হয়ে ওঠে। রাগে ক্রোধে গর্জে ওঠে মস্তিষ্ক তার, হিংস্রতা প্রকাশ পেল 2 চোখে। নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে হলেও তার মায়াকে চাই মানে চাই। হৃদ নেই মায়াকে বাঁচানোর জন্য। এতে যেন মায়া আরও দুর্বল হলো। মায়া নিশ্চল ভঙ্গিতে ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ আয়নের ভয়ে। আয়নের শক্ত 2 হাতের দাবাতে নিজের নরম 2 বাহু আটকে পড়ে। তাতে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে মায়া। ব্যথায় আড়ষ্ট হয়ে ডুকরে কেঁদে বলে উঠে মায়া, আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, আমায় ছাড়ুন। মায়ের কান্নায় উত্তেজিত হলো জুই। তৎক্ষণাৎ পাশ থেকে উঠে বাধা দিতে চাইল আয়নকে। উত্তেজনায় জুই আয়নের হাত মায়ের বাহু থেকে ছাড়াতে নিলে আয়নের ভয়ঙ্কর রাগের শিকার হতে হয় জুইকেও। জুইয়ের সামান্য ছোঁয়াও এই মুহূর্তে আয়নের পছন্দ হলো না। জুইয়ের আয়নকে ছোঁয়ার সাথে সাথে আয়ন উল্টো হাত ঘুরে থাপ্পড় মারে জুইয়ের গালে। আয়নের শক্তপোক্ত হাতে থাপ্পড়ে তাল সামলাতে না পেরে উল্টো ঘুরে সোফায় পড়ল জুই। উত্তেজনায় পরিবেশ আয়নকে সামলাতে টেনে ধরল আরাফ খান। হেনা খান, মেহেরবান, ফিহা চিৎকার করে জুইয়ের কাছে আসার আগেই মায়া দ্রুততার সঙ্গে জুইকে আঁকড়ে ধরে নিজের বুকে। হেনা খান জুইয়ের পাশে বসে তৎক্ষণাৎ মায়া ও জুই দুজনকে একত্রে নিজের বুকে চেপে ধরতে ধরতে রাগী চোখে তাকায় আয়নের দিকে। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, তুই কি মানুষ আয়ন? মেয়েটার গায়ে হাত তুললি কেন? তুই এতটা অসভ্য হলি কিভাবে? রাগে রিরি করে উঠল আয়নের শরীরময়। জুইকে আঘাত করেছে তাতে ন্যূনতম অপরাধ বোধ নেই আয়নের মাঝে, বরং মায়া তার বিয়েটা অস্বীকার করছে এতে যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ছে আয়নের। মেহেরবান হেনা খানের কথার পিষ্টেই সাথে সাথে থাপ্পড় বসায় আয়নের গায়ে। আকস্মিক ঘটনায় আবারও নিস্তব্ধ চেয়ে গেল চারিপাশে। জীবনে প্রথম তিনি সন্তানের গায়ে হাত তুলেছেন, তাও ওনার আদর্শ সন্তানের গায়ে। আজ পর্যন্ত তিনি আয়নের জন্য ন্যূনতম বিভ্রান্তিকর পরিস্থিতি বা সমালোচনার শিকার হয়নি সমাজ পরিবারের কাছে। সবসময় গর্বিত করেছে আয়ন ওনাকে। পড়াশোনা, আচার আচরণ, কাজকর্মে ছিল শ্রেষ্ঠত্ব পুরুষ। কিন্তু আজ জীবনের প্রথম যেন ওনাকে অসম্মান করল নারীর গায়ে হাত তুলে, জুইকে সবার সামনে থাপ্পড় মেরে। মেয়েদের গায়ে হাত তুলিস? এই শিক্ষা দিয়েছিলাম তোকে? এত রাগ কিসের তোর? হ্যাঁ, যে নারী জাতিকে অসম্মান করলি তুই, আমরা কি তোর কথা শুনছিলাম না? সত্যি মিথ্যা যাচাই করতাম না? তাহলে অধৈর্য হচ্ছিস কেন? কিসের এত উত্তেজনা তোর? হ্যাঁ, মেয়ে দুটো ছোট হয়তো বা ভয়ে বিয়েটাকে অস্বীকার করেছিল, কিন্তু তুইও কি মেয়ে দুটোর মতো অবুঝ ছোট ছিলিস? পরিস্থিতি বা বুঝে শুনে কেন হাইপার হচ্ছিস? পাশ থেকে এগিয়ে আসেন আয়নের বাবা নাহিদ চৌধুরী। আয়নের উদ্দেশ্যে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। মায়ের থাপ্পড় আর বাবার কথায় শান্ত হলো আয়ন। নাহিদ চৌধুরীর কথাগুলো আয়নের মস্তিষ্কে টনক নড়তে চমকিত হলো সে। ধরে আসা গলায় বলল আয়ন। মানে? আরাফ খান আয়নের বাহু ছেয়ে সোজা হয়ে দাঁড়ায়। ওনার মস্তিষ্কের জুড়ে বিচরণ করছে বেশ কিছু চিন্তা ভাবনা। যদি সেগুলো সত্য হয় তো আয়নকে থামাবার নয়। তিনি মনে মনে বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করে নিল। পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ ক্ষমতা আয়নকে দেওয়ার জন্য দোয়া করল। ততক্ষণে সামনে থেকে কারো গমগম পায়ে শব্দ ভেসে আসলো কানে। উপস্থিত সকলে মনোযোগ নষ্ট হতে চোখ ঘুরিয়ে তাকায় ড্রয়িং রুমের মেন দরজার দিকে। মুহূর্তেই চোখ পড়ল হৃদ অন্তদেশ গম্ভীর মুখখানা, সাথে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি। কান থেকে ফোন নামিয়ে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে উপস্থিত সদস্যদের পরখ করে নিল এক পলক। বাম হাতের ঘড়িটা দেখে নিয়ে পুনরায় তাকায় সামনের দিকে। জুই মায়াকে হেনা খানের বুকে আছড়ে পড়ে কাঁদতে দেখে কপাল কুঁচকে আসে হৃদের। পরিস্থিতিটা তীক্ষ্ণ প্রখরে রেখে গলা ছেড়ে ডেকে উঠল হৃদ মায়াকে হৃদ বলে। মায়া হৃদের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ হেনা খানের বুক থেকে মাথা উঠে অশ্রুসিক্ত ভেজা চোখে হৃদের দিকে তাকাতেই হৃদ পুনরায় বেপরোয়া ভঙ্গিতে আদর্শ স্বরূপ মায়াকে বলে উঠল, স্বামী বড্ড ক্লান্ত, তোমার অফিস করে এসেছে মাত্র। যাও তো আদর্শ বউয়ের মতো ঝটপট স্বামীর জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদ বলতে দেরি, মায়া উঠতে দেরি নয়। সবার চমকানো ভড়কানো দৃষ্টি উপেক্ষা করলো শুধু হৃদের আদর্শে। হৃদের বাধ্যগত বউ হয়ে ধীরস্থে চলে গেল সবার সামনে দিয়ে কিচেন রুমের দিকে। মায়া যেতে হৃদের সবার দিকে এক পলক তাকায়। প্রত্যেকেই হতবাক দৃষ্টি দেখে পুনরায় গলা ছেড়ে ডাকলো আসিফকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আসিফ হাজির হলো সেখানটায় 2টো ফাইল নিয়ে। হৃদ ফাইলগুলো হাতে নিল না আসিফকে যেতে বলল। আসিফ ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল হৃদের পাশে। নিজের গায়ে কালো কোটটি টেনে খুলে হাত বাড়িয়ে আসিফের কাছে দিল। এক হাত দিয়ে অন্য হাতের হাতা ফোল্ড করে কোনই অবধি তুলতে তুলতে বলে উঠল হৃদ, তোর বুদ্ধির বিকাশ ঘটাতে হবে আয়ন। তোর থেকে বুঝতাম আমার অবুঝ বউ।
স্বামী একদম আদর্শ বউ সে, আমার বাধ্যগত বউ। আচ্ছা যাই হোক, এখন কথা হলো, তুই আমার বউকে বিভ্রান্ত করছিস, আপত্তিকর পরিস্থিতিতে ফেলছিস সবার সামনে, যেটা স্বামী হিসেবে আমার কাম্য নয়। আমি ভালো না সেটা সবাই জানে, তাই খারাপ হলেও সেটা নতুন দেখাবে না। এখন তুই বল, তুই কি চাস? তোর বুদ্ধির বিকাশকে আমি ঘটাবো, নাকি তুই নিজে থেকে প্রকাশিত হবি বিকট মস্তিষ্ক নিয়ে? কোনটা? মায়ার আচরণ। হৃদের মুখে বারবার মায়াকে বউ বলে সম্বোধন করাটা ছিল উত্তেজনা পরিবেশটায় তুমুল বজ্রপাতের মতো। প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল হৃদ মায়ার আচরণ ও কথায়। অবিশ্বাসের ন্যায় তবদা খেয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। আয়ন দু হাতে মুষ্টিবদ্ধ করে রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, শট আপ রিত, একদম বাজে কথা বলবি না মায়াকে রে। কিসের বউ তোর মায়া? হ্যাঁ, তোর কি মনে হয় রিত তোর হেয়ালি ভঙ্গিতে আছে আমি? আয়নের কথায় বিরক্তি ভাঁজ পড়ল হৃদের কপালে। বিরক্তির জেদ টেনে বলে উঠল, মুখস্থ বিদ্যা পরে ডাক্তারি পাশ করছিস নাকি? বুদ্ধি খাটিয়েও ছিলি কখনো সেই পড়াশোনায়? ছে, একটা মাইয়া মানুষের মতো বুঝাতে হবে এখন আমায় তোকে? টান টান উত্তেজিত পরিস্থিতি, হৃদের খাপছাড়া কথাগুলো ছিল গোলক ধাঁধার ন্যায় সবার কাছে। আয়ন রাগে কটমট করতেই পাশ থেকে অধৈর্য গলায় আওড়ায় হেনা খান জুইকে জড়িয়ে নিয়ে। হৃদ, হেয়ালি করছিস কেন আমাদের সাথে? তোর কিছু বলার থাকলে দ্রুত বল আমাদের। শুধু শুধু কেন আমাদের এমন গোলক ধাঁধায় ফেলছিস? দেখেছিস না সবাই এমনিতে কতটা টেনশনে পড়ে আছে, নতুন করে কেন টেনশন বাড়াচ্ছিস সবার তুই? হেনা খানের কথায় সম্মতি জানায় আরাফ খানও। তিনি হৃদকে উদ্দেশ্য করে বলেন, তো দাদি ঠিক বলেছে হৃদ, প্লিজ হেয়ালি না করিস না। সবাই এমনিতে টেনশনে আছে অনেক। তাছাড়া তোর সাথে তো মায়ার বৈবাহিক সম্পর্ক নেই, তুই নিজেই বিয়েটা বাতিল করেছিস 2 বছর আগে, তাহলে এখন কেন তুই ভাইয়াকে বউ বলে দাবি করছিস? হৃদের সোজা সাপটা উত্তর, বউকে বউ বলবো না তো কি বলবো? আয়নের ভাবি বলতে পারি, খারাপ হবে না বিষয়টা। তাছাড়া যেভাবে বিয়েটা বাতিল করেছিলাম ঠিক সেইভাবেই কাগজগুলো উঠিয়ে নিয়েছিলাম 2 বছর আগে। আমার জন্মসূত্রের বউকে আমি কি কাগজ সূত্রে ছেড়ে দিতে পারি? পারি না। তাই আমিও ছাড়িনি বউকে কোনো কালই। প্রথম থেকেই বউ ছিল সে আমার। দ্বিতীয়ত, যে প্রশ্নের উত্তর আয়ন আমার বউ থেকে খোঁজ করছিল এতক্ষণ যাবৎ ধরে, সেই প্রশ্নের উত্তর আয়ন নিজে পেয়ে যেত শুধু একটু বিচক্ষণতা কাজে লাগালেই। আয়নের বউকে, সেটা ওর কাবিন নামা চোখ বোলালি পেয়ে যেত বউয়ের নামটা। পরিস্থিতি এই পর্যন্ত আসতোই না। সেদিন রাতে আয়নকে কাবিন নামার একটা কাগজ দেওয়া হয়েছিল, যেটা এখনো অবধি ওর গাড়ির ড্রয়ারে অযত্নেই পড়ে আছে। যাই হোক, তোকে আরো একটু সহজ করে দিই, তোর বউয়ের নামের জায়গায় জুইয়ের নামটা আছে। চাইলে কাবিন নামাটার কাগজটা একবার চেক করে নিতে পারিস। আসিফের কাছে তোর কাবিন নামার একটা কপি আছে। হৃদ কথাগুলো বলতে বলতে হাত বাড়িয়ে আসিফ থেকে আয়নের কাবিননামা কাগজপত্রগুলো নেয়। জায়গায় দাঁড়িয়ে থেকে আয়নের দিকে বাড়িয়ে দিতে আয়ন দূরে দূরে বুকে এগিয়ে এসে কাপা কাপা হাতে হৃদ থেকে কাবিননামার কাগজটি নিয়ে পাত্রীর নামের জায়গায় চেক করতেই চোখে পড়ল জুয়ের নামটি। আয়নের গোটা দুনিয়া থমকে যায়। স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়তে আরাফ খান, নাহিদ চৌধুরী, মেহেরবান ও হেনা খান জুইকে ফিহার কাছে দিয়ে এগিয়ে আসলো আয়নের কাছে কাবিননামা চেক করতে। একে একে সকলে কাবিননামার কাগজটিতে চোখ বুলাতে স্তব্ধ নির্বাক হয়ে যায়। আয়নের এবার সম্পূর্ণ বিষয়টি একে একে পরিষ্কার হতে লাগলো। বুঝতে পারলো সেদিন রাতে যা হয়েছিল সবকিছু একটা সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল। আয়ন 2 হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযম করার চেষ্টা করলো। নাক মুখ শক্ত করে হৃদকে উদ্দেশ্য করে বলল, সবকিছুই তুই করেছিস তাই না? আয়নের হঠাৎ কথায় চমকানো ভঙ্গিতে তাকায় সবাই হৃদের দিকে। প্রত্যেকের মস্তিষ্কের একটার পর একটা প্রশ্নের জট পাকিয়ে যাচ্ছে তীব্রভাবে। সবাই মাথায় শুধু একটাই প্রশ্ন, হৃদ তো সেদিন আয়নদের সাথে গ্রামে ছিল না, তাহলে সে কিভাবে এত নিখুঁতভাবে সবকিছুর বর্ণনা করছে দুপক্ষের দিকগুলো? যেখানে আয়ন নিজেই জানে না কাবিননামায় কি আছে, সেখানে হৃদের কাছে কিভাবে কাবিননামার আসল কাগজটা গেল? সবচেয়ে বড় কথা হলো, এখনো অবধি তো কেউ হৃদকে জানায়নি আসলে এখানে কি নিয়ে সমালোচনা হচ্ছে, বা আয়ন মায়ের বিয়ে নিয়ে তারা কথা বলছিল এতক্ষণ ধরে। তাহলে হৃদ কিভাবে এতটা নিখুঁতভাবে বিশ্লেষণ করছে সবকিছু? প্রশ্ন তাকালো অনেক সবার মাথায়। হৃদ উত্তর করল না একটাও, বরং বাম হাতে নিজের গলার টাই ঢিল করে পকেটে 2 হাত গজিয়ে একটা ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করলো আয়নকে হৃদ। কোনো সন্দেহ আছে তোর তাতে? হৃদের কথা যেন বজ্রপাত হলো আয়ন সহ সকলের মাথায়। আয়ন নিজের রাগ নিবারণ করতে না পেরে সঙ্গে সঙ্গে হৃদের কলার চেপে ধরে শক্ত হাতে। দাঁতে দাঁত পিষে বলে উঠে আয়ন, কেন করলি এমনটা আমার সাথে? হ্যাঁ, সবকিছু ছেলে খেলা মনে হয় তোর? আমার ভালোবাসা নিয়ে তোকে খেলতে দেবো ভেবেছিস? এত সহজে ছেড়ে দেবো সবকিছু আমি? শান্ত থাকি তার মানে এই না যে আমি কিচ্ছু করতে জানি না। সব কিছু ধ্বংস করে দেবো আমি যদি আমার ভালোবাসা না পাই। তোকে ডিঙিয়ে হলেও নিজের ভালোবাসা আদায় করে নেবো আমি, তারপরও এক চুল ছাড় দেবো না কোনো কিছুতে হৃদ। আয়নের আচরণ উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে এগিয়ে আসে আয়নকে হৃদ থেকে ছাড়ানোর জন্য।
ব্যর্থ হলো হৃদ থেকে আয়নকে ছাড়াতে। বরং আয়নের হুঙ্কারে দমে যায় সবাই। বরং দমল না হৃদ। প্রচন্ড বিরক্তিতে তিক্ততা গলা ঝাড়ল আয়নকে। আমার গরম লাগছে, দূরে গিয়ে দাঁড়া আয়ন, ঘেঁষাঘেঁষি করিস কেন তুই? হৃদের খাপছাড়া কথায় আরো তেতে উঠল আয়ন। হৃদের শার্টের কলার আরো শক্ত করে ইউ বলে আরো কিছু বলতে নিবে তার আগেই থামতে আয়নকে। তার ভালোবাসার মানুষটি হৃদকে ঘিরে ব্যাকুলতা ছটফটতা চোখে বিঁধল আয়নের। আয়ন চমকে উঠে হৃদের বুকের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের ডুকুরে কেঁদে ওঠা মুখটা। আয়নের সমস্ত কাঁপিয়ে কেঁপে উঠল মায়া তীব্র আর্তনাদ ধ্বনি শুনে। মায়া নিজের দু হাতে হৃদের কোমর জড়িয়ে ধরে, হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠে তীব্র আর্তনাদ করছে আয়নের কাছে হৃদকে বাঁচানোর জন্য। ভাই প্লিজ ওনাকে মারবেন না, উনি তো কিছু করেনি, উনি কিছু জানেও না, আমি বলিনি কোনো কিছু, আর বলবো না, সত্যি বলছি। তারপরেও আপনি ওনাকে মারবেন না প্লিজ, ওনাকে ছেড়ে দিন ভাইয়া, ওনার কষ্ট হচ্ছে তো, উনি ব্যথা পাচ্ছেন। কথাগুলো বলতে বলতে আরো শক্ত করে আঁকড়ে ধরল মায়া হৃদকে। নাক মুখ চেপে গেল হৃদের বুকের ভেতর। হৃদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেই চোখে পড়েছিল আয়ন হৃদের কলার চেপে দাঁড়িয়ে আছে মারার জন্য। আর এতে যেন সমস্ত দুনিয়া থেমে যায় মায়ার। হৃদের সামান্য আঘাত সহনীয় নয় মায়ার কাছে। তাই হৃদকে আয়ন থেকে বাঁচানোর জন্য পানির গ্লাস ফেলে দৌড়ে গিয়ে জাপটে ধরে হৃদকে। আকস্মিক ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য আয়ন থমকে গেলেও মায়ের পরপর কথাগুলো হৃদকে নিয়ে। সেগুলো ছিল আয়নের জন্য স্তব্ধতা। হৃদ মায়ের ভয়টা বুঝতে পেরে ততটাই শীতল হয় মায়ের প্রতি যতটা বিরক্ত সে আয়নের প্রতি ছিল। হৃদ নিজের আদুরে ডান হাত মায়ের মাথায় বুলিয়ে মায়াকে সান্ত্বনা দিতে আয়ন পুনরায় হৃদের কলার টেনে ধরে মায়াকে ছোঁয়া থেকে বিরত রাখতে। আয়নের হঠাৎ টানে হৃদ তাল সামলাতে না পেরে মায়া নিয়ে আয়নের দিকে ঝুঁকে যেতে হৃদ তৎক্ষণাৎ মায়ের পিঠে জড়িয়ে ধরে নিজের দু হাতে, যাতে আয়নের শরীরের সাথে মায়ের পিঠ স্পর্শ না লাগে। হলো তাই। মায়ের পিঠ নয় বরং হৃদের হাত স্পর্শ বাজল আয়নের পেটের সাথে। এবার তেতে উঠল হৃদ। এতক্ষণ যাবৎ নিজের পরিবার বলে সে চুপ ছিল আয়নকে কিছু করার থেকে। নিজের পরিবারের সাথে ঝামেলা করতে চায় না বলেই শান্ত মস্তিষ্কের বিষয়টা হ্যান্ডেল করতে চেয়েছিল, কিন্তু এখন আয়নের পাগলামোটা বেশি বেশি মনে হচ্ছে। তাছাড়া তার বউ ভয় পাচ্ছে পরিস্থিতিটাকে নিয়ে। হৃদ রাগান্বিত চোখ তুলে তাকায় আয়নের দিকে। এক হাতে মায়াকে আঁকড়ে রেখে হৃদ অন্য হাতে আয়নের বুক বরাবর ধাক্কা দিতে দিতে রাগী কণ্ঠে বলে, মরার পাক খুঁজিয়েছে তোরা, দেখছিস না ও ভয় পাচ্ছে, দূরে যা। হৃদের ধাক্কা 2 কদম পিছিয়ে গেল আয়ন, তবে শান্ত থাকলো না। রাগান্বিত ভঙ্গিতে হৃদের দিকে তেড়ে আসতে মায়া হৃদকে জাপটে ধরা অবস্থায় হৃদকে নিয়ে 2 কদম সরে গেল। হৃদ কিছু বলবেন বা করবে তার আগে 2 হাত মেলে দিয়ে হৃদের সামনে দাঁড়িয়ে পড়ে মায়া আয়নের মুখোমুখি। 2 চোখ ভর্তি আতঙ্কের জল। মায়ার ছোট দেহ আয়ন হৃদের বুক বরাবর। তারপরেও ছোট মায়ার হৃদকে বাঁচার দরুন ব্যাকুলতা ঘরভর্তি মানুষের সামনে। স্তব্ধতার ন্যায় এক একটি মানুষ পাথর মূর্তি হয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে, চোখে মুখে বিস্ফোলা হতভম্ব ভাব। মায়া দৃষ্টিতে ভিড় করল না কারো সেই চাহনি বা আয়নের হৃদয় ভাঙনের বিষয়টি। যেটি এফেক্ট করলো সেটি হলো হৃদকে বাঁচাতে হবে আয়ন থেকে। তাই যতটা উত্তেজিত ভঙ্গিতে হৃদকে ছেড়ে ঘুরে দাঁড়ালো, ঠিক ততটাই কাতর গলায় অনুনয় করলো মায়া আয়নের কাছে হৃদের জন্য। তৎক্ষণাৎ বলে উঠল, ভাই প্লিজ মারবেন না ওনাকে প্লিজ, উনি কি করেছে আপনার সাথে? আপনি কেন ওনাকে মারতে যাচ্ছেন বারবার? উনি কি আপনার থেকে কিছু নিয়েছে? নিয়ে থাকলে আমি ওনাকে বলে আপনার জিনিস আপনাকে ফেরত দিতে বলবো। তারপরে আপনি ওনাকে মারবেন না প্লিজ। মায়ের কথা শেষ হলো না, তার আগে প্রচন্ড তিক্ততার গলা ঝরল হৃদ মায়ের পিছন থেকে। মায়া পিঠ হৃদের পেটের সাথে মিশে থাকা অবস্থায় হৃদ তিক্ত মেজাজে বলল, দিব না আমার জিনিস আমি ওকে। হৃদের কথায় মায়া ভয়াত্ম দৃষ্টি বিলায় আয়নের শক্ত থাকা মুখের দিকে। কান্না ভেজা গলায় মায়া হৃদকে উপেক্ষা করে আয়নের দিকে তাকিয়ে পুনরায় আগের ন্যায় বলে, ওনার কথা বিশ্বাস করবেন না ভাইয়া, আমি বলছি তো ওনার থেকে আপনাকে আপনার জিনিস ফেরত নিয়ে। মায়ের কথা শেষ করার আগে হৃদ প্রচন্ড বিরক্তি মায়ের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে বলল, পাকামো করবো না একদম, বলছি না দিব না আমার জিনিস, কাউকে আমি দিই না। হৃদ কথাগুলো বলতে বলতেই থেমে যায় মায়ার নাকের দিকে তাকিয়ে। নাক ফুলের ফুটেও বেয়ে রক্ত ঠোঁট অবধি লাল হয়ে আছে। উত্তেজনায় মায়া এতক্ষণ যাবৎ হৃদের শার্টের মধ্যে নিজের নাক ঘষা মাজা করায় অসাবধানতার কারণে হৃদের শার্টের বোতামে মায়ের নাকফুল ভিজে রক্ত গড়িয়ে পড়ল নাক বেয়ে ঠোঁট পর্যন্ত। হৃদের শার্টের বুকের অংশ মায়ের রক্তে দাগ লাগানো। হৃদ কপাল কুঁচকে নিজের বুকের উপর রক্তের দাগটা দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের নাকের দিকে। আজলে নিজের 2 হাতে ভাজে মায়ের নরম তুলতুলে গাল দুটো আঁকড়ে ধরে হৃদ মায়ের রক্তাক্ত নাকটা উঁচিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাকফুল পরার দরকার নেই, বালের একটা নাকফুলের জন্য একটা জায়গায় 2 বার ব্যথা পাইছে। অসহ্য, কানা বন্ধ করো, বিরক্ত লাগতেছে আমার। দেখি না একটা বেশি ব্যথা লাগছে। মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানায়।
যার অর্থ না বেশি লাগছে না তার। তবে মায়া আর চোখে একবার পরিবারের সবাইকে দেখে নিল ভয়ার্ত দৃষ্টিতে। সবাই তাদের দিকে তাকানো হতবাক দৃষ্টিতে। নাকে ব্যথা মায়াকে এই মুহূর্তে কাবু করতে পারছে না, যতটা না মায়ার ছোট মনের ব্যথায় কাবু হয়ে আছে হৃদের জন্যে। মায়ার বাকিয়ে যাওয়া ফেসটা হৃদ পুনরায় নিজের সামনে সোজা করে ধরল। অতি সূক্ষ্ম দৃষ্টিতে মায়ার নাকে চারিপাশটা টিস্যু ঘুরিয়ে মুছে দিল আলতো ফু দিয়ে। উত্তেজিত পরিস্থিতিতে হৃদের এমন খামখেয়ালি ভাবটা মেনে নিতে পারেনি আয়ন। হৃদয় ভাঙ্গনের দহনে আগুন ধরাতে চাচ্ছে সবকিছুতে, বিধ্বস্ত ধ্বংস পরিণত করতে চাচ্ছে সবকিছু। আয়ন রাগান্বিত ভঙ্গিতে দুহাত শক্ত করে মুষ্টিবদ্ধ করতেই যেন হৃদ বুঝল আয়নের ভিতরে জ্বলে ওঠা দহনের আগুনটাকে। তাই মায়ার নাকের রক্তটা পরিষ্কার করে টিস্যু ফেরতে ফিরতে চোখ তুলে তাকায় আয়নের দিকে হৃদ। আপাতত আমি ঝামেলা চাচ্ছি না আয়ন, তোর সব প্রশ্নের উত্তর দিব, তবে এই মুহূর্তে চুপ থাকতে হবে তোকে। বউ আমার তোকে ভয় পাচ্ছে ভীষণ, সেই সাথে নাকে আঘাতও পেয়েছে, তাই মন মেজাজ দুইটাই খারাপ হয়ে আছে আমার। এখন ঝামেলা করবি তো ঝামেলা বাড়বে। আগে আমার অবুঝ বউকে শান্ত করে নিই, তারপর তোকেও শান্ত করব। বউয়ের সামনে ঝামেলা চাচ্ছি না, আমার বউ ছোট মানুষ, সবাই ভয় পাচ্ছে। দাদা ভাই, তুমি আয়নকে আপাতত সামলাও। আমার মনে হয় না ওর মাথায় আমার কোনো কথা ঢুকছে। যদিও আমার বউয়ের সামনে সিন ক্রিয়েট করে, তাহলে আমি মনে হয় না শান্ত থাকতে পারবো। তাই বলছি দাদা ভাই, টেল হিম জাস্ট ওয়েট ফর 2 মিনিটস। হৃদ কথাগুলো বলতে বলতেই মনোযোগী হয় মায়াতে। আরাফ খান দ্রুততার ন্যায় আয়নকে আটকালো। আপাতত সবকিছুই সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। হৃদের মায়াকে নিয়ে ছোট থেকে ছোট বিষয়ে যত্নশীল হওয়াটা, সাথে মায়ার হৃদের প্রতি অস্বাভাবিক পাগলামও প্রকাশ করছে দুজন একে অপরের প্রতি কতটা ডুবে আছে, যতটা হয়তো উপস্থিত কেউ কল্পনা করতে পারবে না। আরাফ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন সবার মতো করে। আপাতত তিনিও জানতে চায় হৃদের পর কি বলে। তিনি পুনরায় পূর্ণ দৃষ্টি ফেলে হৃদ মায়ের দিকে। তখন হৃদ আদুরে হাতে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে জয়কে নিয়ে নিজের রুমে যেতে। হৃদের আদর্শে মায়া নড়ে চড়ে আর চোখে আয়নের রাগান্বিত ফেসটা দেখে নিয়ে নাকচ করতে চাইল হৃদের সামনে। তার ধারণা সে চলে গেলে আবারও আয়ন তার মিস্টার ভিলেনকে মারতে চাইবে। তখন যদি মায়া বাঁচানোর জন্য না থাকে, তাহলে ভীষণ কষ্ট পাবে তার মিস্টার ভিলেন। না, সে কিছুতেই চায় না এমন হোক, আর না সে চায় তার মিস্টার ভিলেনকে কেউ আঘাত করুক। কিন্তু মায়া কিছুতে পেরে উঠল না হৃদের ধমকের সাথে। চোখ মুখ অন্ধকার করে কাঁদতে কাঁদতে জুইকে নিয়ে চলে যায় নিজের রুমে। প্রচণ্ড কান্নায় টইটুম্বর দুই বোন দরজার কুণ্ডি লাগিয়ে কাঁদতে বসে। মায়া যেতেই গা ঝেড়ে গলায় টাই খুলে আসিফের হাতে দিল হৃদ। শার্টের উপরের বোতাম দুটো পরপর খুলে উন্মুক্ত করলো নিজের গলদেশ। গুটানো হাত দুটো আরো একটু টেনে গুটিয়ে নিতে নিতে বলল, তো শুরু কর তোর সব প্রশ্নের ভান্ডার। হৃদের খাপছাড়া আচরণে বহিঃপ্রকাশে আয়নের বিন্দুমাত্র হেলদেল হলো না, বরং সে জানত হৃদ এমন কিছুই বলবে তাকে। আয়ন আগের ন্যায় চোখ মুখ শক্ত করে বলে, কেন করেছিলি এমনটা? হ্যাঁ, গ্রামবাসী সবার তো তোর লোক ছিল, তাই না? আয়নের প্রশ্নে দায়সারা ভাবে উত্তর দিল হৃদ, অবভিয়াসলি। তোর কি মনে হয় বর্তমান যুগে এসেও সেই আগেকার মতো ব্লক মাইন্ড আছে নাকি কারো, যে ছেলে মেয়েকে দেখলেই ধরে বিয়ে দিয়ে দেবে? এমনটা নাই, যুগ বদলাইছে ভাই, সেই সাথে মানুষের মাইন্ডও। নিজের খেয়ে পরে কেউ নিজের পকেটে টাকা খরচ করে এখন মানুষজনকে অন্যের সাথে ধরে বেঁধে বিয়ে দেয় না, বরং ছেলে মেয়ে দেখলে ধরে বেঁধে ফাঁদে ফেলে টাকা উসুল করতে চায়। এখন তোর সাদা সিধা মাইন্ডে আমার ক্রিমিনাল কেসটা ধরতে পারলো, তার জন্যেও আমি অবশ্য খানিকটা অবাক হয়েছিলাম। তোকে আমি বোকা ভাবি কখনো, কিন্তু তুই বোকার মতো কাজ করে ফেললি। যাই হোক, মূল কথায় আসি। সেদিন রাতে তোর সামনে উপস্থিত থাকা প্রত্যেকটা সদস্য, ছোট থেকে বড়, বাচ্চা কাচ্চা, জোয়ান, বৃদ্ধ, মহিলা, প্রত্যেকটা মানুষ ছিল আমার লোক। পুরো এলাকাবাসীকে ঘুষ দেওয়া হয়েছিল বিশাল। হসপিটাল, রাস্তা, বিদ্যালয় সব বানানোর চুক্তি করা হয়েছিল তাদের সাথে আমার লোকের, যেটা পেয়েও গেছে ইতিমধ্যে। তোর সকল তথ্য আগে থেকেই দেয়া ছিল তাদের হাতে। তোর যাতে সন্দেহ না হয় সেই জন্য আমার বউয়ের নাম তোকে শোনানোর হয়েছিল প্রকাশ্যে কবুল বলার সময়। তবে ঠিক তার সাথে সাথে নিঃস্বরে গ্রামের দুজন সাক্ষীকে রেখে জুইয়ের নামটা শোনানো হয়েছিল তাদের। তুই অন্যমনস্ক থাকায় হয়তো লক্ষ্য করিস নাই। এবার কাবির নামে তোর সাইনটা নেওয়া হয় যাতে জুইয়ের নামটা তোর চোখে না পড়ে। দ্বিতীয়ত, তোকে বিয়ের আগ পর্যন্ত আটকে রাখার কারণ হলো যাতে তুই বুঝতে না পারিস আসলে তোর বিয়েটা কার সাথে হচ্ছে। কারণ ভেতরে আমার বউয়ের কাছে গেলে কথা বলে বুঝে যাইতি যে আসলে তোকে জুইয়ের সাথেই বিয়ে দেওয়ার জন্য গ্রামবাসী ফাঁদ পেতেছে, তাই কৌশলে সবটা আগেই করে নেওয়া হয়েছিল। তৃতীয়ত, তোর চোখে এটা কেন পড়লো না যে জুই কেন সেদিন আঘাত পেল, আমার বউ কেন পেল না? ভালো করে লক্ষ্য করলে দেখতে পারতি সেদিন ছেলেগুলো জুইকে টানছে, আমার বউকে না। উল্টো করে আমার বউ তার বোনকে বাঁচানোর জন্য জুইয়ের হাত ধরে টানাটানি করছিল। হৃদের কথা শেষ হবার আগেই পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরল আয়ন।
রাগে আয়নের নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, তাই হৃদের কথাগুলোই সহজে মেনে নিতে পারছে না, পারার কথাও না। হৃদের দেওয়া আঘাতটাও বড়, ছলনাটাও বড় ছিল আয়নের জন্য, যা আয়ন নিতে পারছে না। রাগান্বিত আয়ন হৃদের শার্টের কলার চেপে দক্ষ হাতে আঘাত করতে নিবে, তার আগে আরাফ খান ও নাহিদ চৌধুরী আয়নের বাহু টেনে জাপড়ে ধরে ছাড়ানোর চেষ্টা করলো পরপর। উত্তেজিত পরিস্থিতিতে হেনা খান মেহেরবানও পিছিয়ে নেই, আয়নকে থামানোর চেষ্টা করছে। একটা সময় সবার তুমুল চিৎকার চেঁচামেচি শব্দে খানবাড়ির ড্রয়িং রুমে রমনা রমণীর উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বাড়ির সকল কাজের লোক দাঁড়ানো, কিচেন রুমের সামনে জড়সড় হয়ে কম্পিত ভঙ্গিতে। হৃদের শান্ত ভঙ্গিতে যেন অশান্ত ন্যায় বিরক্ত হলো এবার। আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা মোটেও পছন্দ হচ্ছে না তার। আয়ন পরিবারের একজন বলে এতক্ষণ যাবৎ শান্ত মস্তিষ্কের হ্যান্ডেল করতে চাইছিল বিষয়টি, কিন্তু আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা যেন হৃদ অশান্ত বিরক্তিতে পরিণত হচ্ছে। প্রচণ্ড বিরক্তিতে অতিষ্ঠ হৃদ এবারও শক্ত হাতে টেনে আয়নের হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে আয়নের বুক বরাবর এক হাতে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় হৃদ। কুচকানো শার্টের কলার টেনে সোজা করতে করতে বিরক্তির সহিত হৃদ আয়নকে বলে ওঠে, বারবার ঘেঁষাঘেঁষি করে গায়ের উপর উঠছিস কেন তুই? দূরে থেকে কথা বলতে পারিস না? কবে থেকে মেয়েলি স্বভাব পাল্টাতে শুরু করেছিস তুই? ছেলে হয়ে ঘেঁষাঘেঁষি, ছি। হৃদের পরপর খাপছাড়া কথায় আয়ন নিজের লাল লাল হিংস্র চোখ হৃদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস হৃদ। আমার মন, আমার মাইন্ড, আমার ভালোবাসা নিয়ে তুই সর্বোচ্চভাবে ক্রিমিনাল মাইন্ডে খেলেছিস। তোর কি মনে হয় আমি চুপ থাকবো? আমার জীবন নিয়ে খেলতে দেবো তোকে আমি? হ্যাঁ, এত সহজ সব কিছু? হৃদ চোখ মুখ বিরক্তিতে কুচকে অতিষ্ঠ গলায় বলল আয়নকে, তুই কি পাগল? মাথায় সমস্যা আছে তোর? আমার বিয়ে করা বুকে তোর কাছে কোন দুঃখে বিয়ে দিব আমি, যেখানে আমি শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকে ফিট অ্যান্ড ফাইন। লুক আয়ন, আমার কথা শেষ হয় নাই। প্রথমত আমাদের বিয়েটা সেদিন বাতিল হয়নি, কিছু কারণবশত বউয়ের সাথে রাগ করে বাতিলের কাগজপত্র পাঠিয়েছিলাম। দাদাভাই সাইন করিয়ে কোর্টে জমা করলেও আমি পরে লোক দিয়ে উঠিয়ে নিই। দ্বিতীয়টা, আমার ধর্মীয় মোতাবেক হয়েছিল ছোটবেলায়, সেখানে কোনোরূপ বিয়ের রেজিস্ট্রি পেপার হয় নাই, তাই আমি কাগজ সূত্রে বা অন্য কোনো সূত্রে তালাক দিচ্ছি এই কথাটা উল্লেখ করেনি বিয়ের বাতিলের সময়। কাগজে শুধু লেখা ছিল যে আইনগতভাবে আমি আমার বাল্য বিয়েটাকে ক্যান্সেল করেছি, ব্যাস। এটার কাগজপত্র চেক করে দেখ। হৃদ কথা বলতে বলতে আয়নের দিকে কিছু কাগজ এগিয়ে দেয়। কাপা কাপা হাতে আয়ন কাগজগুলোতে চোখ বুলায়। মুহূর্তেই বুক কেঁপে উঠল তার। হৃদ যা বলেছে সবটাই গুটি অক্ষরে কাগজে লেখা আছে। আয়নের সাথে সাথে উপস্থিত বাকিরাও একে একে হৃদের দেওয়া কাগজপত্রে চোখ বুলালো। হৃদ সবাইকে উপেক্ষা করে পুনরায় আয়নের উদ্দেশ্যে বলল, লোক আয়ন, ধর্মের পার্ট কিন্তু আমি জানি কিছুটা। ধর্মীয় মোতাবেক তালাক কখনোই হয়নি আমাদের, মূলত আমিই দিইনি। এখন আমি স্বামী হয়ে বউকে কিভাবে বিয়ে দিব আবার? তোমার বুঝা। ওয়েট, তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। নে ধর, এই পেপারগুলো চেক কর, একটু মনোযোগ সহকারে করবি, কেমন? নে ধর। হৃদ আয়নের দিকে এবার আরো বেশ কিছু কাগজপত্র এগিয়ে দিল। আয়ন সময় নিয়ে একটা একটা করে চেক করতেই মাত্রাতিরিক্ত চমকালো। উত্তেজিত ভঙ্গিতে একটার পর একটা পেপার উল্টিয়ে দেখতে দেখতে বলল, মানে কি এসব হৃদ? আয়নের উত্তেজনায় হৃদের কাছে দারুণ লাগলো। হৃদ দুপা হালকা ফাঁক করে স্ট্রং হয়ে দাঁড়ায় আয়নের সামনে। পকেটে দুহাত গজাতে গজাতে বলতে শুরু করলো, আমার দ্বিতীয় বিয়ের কাবিন নামও কিছু শর্ত সাপেক্ষে নোটিশনামা, যেখানে গুটি হাতে স্বাক্ষর করেছে আমার আদর্শ বউ। কাবিন নামায় দিনমোহর হিসেবে রয়েছে আমার সম্পত্তির 30% আমার বউয়ের নামে। সহজ ভাষায় বলতে গেলে আমি আমার বাপ দাদার জন্মসূত্রে যে সকল সম্পত্তির, প্রপার্টি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স পাবো, সেই সবটাই আমি স্বেচ্ছায় আমার বউয়ের নামে ট্রান্সফার করলাম। আমার হালাল সম্পত্তি বলতে আমার বাপ দাদার থেকে পাওয়া জন্মসূত্রের সম্পত্তিটা ছিল, সেটা আমার হালাল বউয়ের জন্য হালাল দিনমোহর হিসেবে দিলাম। বাকি রইল আমার 70% সম্পত্তির, সেটা হলো আমার নিজস্ব হারাম টাকার পাহাড়ে বানানো কালো টাকা, বুঝিস তো সেটাই। এবার আসি মূল শর্তে। এই যে বউকে ফ্রিতে এত কিছু দিলাম, কিন্তু সেটা মোটেও এমনি এমনি দিইনি আমি, তার পেছনেও বড় সড়ো শর্ত দেয়া আছে। এবার তুই আমার শর্তনামাগুলোতে একটু চোখ বোলা, সেখানটায় লেখা আছে বেশ কিছু শর্ত। শর্ত সাপেক্ষে 1, প্রথমত আমার বউ। উপরে রিক্তা ইসলাম মায়া হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে আমাকে তার স্বামী হিসেবে মেনে নিচ্ছে, এই প্রতিশ্রুতিতে যে জীবনের কখনো কোনো পরিস্থিতিতে সে আমাকে তার পক্ষ থেকে ডিভোর্স দিতে পারবে না। আর যদি কোনো কারণে তার মন বদল হয় আমাকে ডিভোর্স দিতে চায়, তাহলে সে আমাকে আমার 100% সম্পত্তির সমতুল্য ভাগ দিতে হবে। আর যদি দিতে না পারে তাহলে তার পক্ষ থেকে ডিভোর্স গ্রহণযোগ্য হবে না আইনিভাবে। দ্বিতীয়ত, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার বউয়ের হয়তো কথা বলে এবং সাপোর্ট করে আমার থেকে তাকে আলাদা করার বা ডিভোর্স দেওয়ার, তাহলে সেই উক্ত সহৃদয়বান ব্যক্তি আমাকে আমার বউয়ের হয়ে 100% সম্পত্তির ভাগ পরিশোধ করতে হবে। আর যদি না পারে তাহলে জরিমানা স্বরূপ তার সকল ব্যাংক ব্যালেন্স সম্পত্তিও আমার নামে ট্রান্সফার হবে, প্লাস তার সপরিবারের সহ সে আইনি ব্যবস্থা থাকবে 14 বছর পর্যন্ত। এখন জেলখানায় 14 বছর কিভাবে রাখতে হবে সেটা নিশ্চয়ই আমাকে কেউ শিখাই দিতে হবে না, তাই না?
তাদের জেলে রাখার দায়িত্বটা আমার নিজেরই হবে। এবার যদি তুই মনে করিস যে আমার বউয়ের হয়ে আমার শর্ত পূরণ করবি, শর্ত মোতাবেক আমাকে 100% পাওনা পরিশোধ করবি, তাহলে শোনা রাখ, আমার সম্পত্তির 30 ভাগ মানে 1000 কোটি টাকা হয়ে, আমার সম্পত্তির 30% মানে 1000 কোটি টাকা হয়ে দাঁড়ায় খানবাড়িতে। সেখানে আমার সম্পত্তির 100 ভাগ মানে কারো মাথার হিসাবে আসবে না কতটা কালো টাকার পাহাড় জমা আছে আমার নামে। গ্যাংস্টার মানুষ, দিনের আলোতে ক্ষমতা আসরে বসে সকলের সামনে দিয়ে ডাকাতি করারই আমার কাজ। তাই তোর আশাটাও ঘুরে পালি রে। যাই হোক, এবার আসি তৃতীয় শর্তে। আমি চাইলে ডিভোর্স দিতে পারবো আমার বউকে, তবে আমার ডিভোর্স দেওয়ার সাথে সাথে আমার সম্পত্তির 30% একান্তভাবে আমার বউয়ের নামে ট্রান্সফার হবে। ব্যাস এতটুকুই। পরের শর্তগুলো তুই নিজের নিজ দায়িত্বে পড়ে নিস। এবার আসি তোর কাছে। তুই কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে আমি আমার বউকে ছাড়ছি না ইহকালে আর না পরকালে। বউ থাকতে না চাইলে বাধ্য করব, দরকার পড়লে 2 পা কেটে সারা জীবনের জন্য রুমে বসায় রাখবো, তারপরও বউকে ছাড়ছি না। তাই বলছি, আমার রাস্তায় আসবি না। আমি তোকে আজকে শান্ত স্বরূপ বোঝাচ্ছি, কারণ আমি ঝামেলা চাচ্ছি না পরিবারের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুই আমার বউকে দেখেছিস, আমার প্রতি তার অস্বাভাবিক পাগলামোটাও চোখে পড়েছে তোর। এখন নিশ্চয়ই আমাকে ভেঙে বলতে হবে না যে বউয়ের কতটা অস্তিত্ব জুড়ে আমার বসবাস রয়েছে। বাকিটা তোর ইচ্ছা। এখন কাহিনী করতে চাইলে করতে পারিস, সফল হবি বলে মনে হয় না, তারপরও নিজের সান্ত্বনা করার জন্য ট্রাই করে দেখতে পারিস। আই অলওয়েজ দেয়ার ফর ইউ। দীর্ঘ ভাষণ থামল হৃদের, মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল। অনেকটা বছর পর পরিবারের সাথে এত কথা বলতে হয়েছে তাকে, তাও ফালতু একটা বিষয় নিয়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকায় আয়ন উপস্থিত সদস্যদের দিকে। প্রত্যেকে বাকরুদ্ধ বিস্মিত অবস্থায় দাঁড়ানো। হয়তো কারো হৃদের কথাগুলো হজম হয়নি। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতেই কানে আসলো কারো ডুকরে কেঁদে ওঠার শব্দ। উপস্থিত সবাই চমকে উঠে পিছনে তাকাতেই চোখে পড়ল ফিহা ফ্লোরে বসে সোফায় মুখ গুজিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। উপস্থিত কেউই বুঝলো না ফিহার হঠাৎ কেঁদে ওঠার কারণটা। ফিহা নিজের বুক ফাটা কষ্ট লুকাতে না পেরে ডুকরে কেঁদে ওঠে সবার সামনে। এমনিতে এলোমেলো সম্পর্কের জোরে সে দিশেহারা প্রায়। আরিফকে কিছুতেই মানাতে পারছে না নিজের জন্য। দীর্ঘ 3 বছরের সম্পর্কটা ইতি ঘটে যাচ্ছে দিন বা দিন। এমনিতে আরিফ মায়াকে নিয়ে যখন বাড়ির সাথে নারাজ, যার রেস্ট টেনে ফিহার সাথে সম্পর্ক নষ্টের কারণ। তারপরেও ফিহা কোথাও একটা আশা রেখেছিল, হয়তো মায়ের সাথে আয়নের বিয়েটা হলে নিশ্চয়ই তাকে আরিফ মেনে নিতে পারবে, কারণ মায়া তখন খানবাড়ির গণ্ডি থেকে বের হয়ে যাবে এই ভেবে। কিন্তু এখন মায়ের সাথে সাথে জুইও অনাকাঙ্ক্ষিতভাবে খানবাড়ির সম্পর্কের ভিড়ে আটকা পড়ে গেল। এলোমেলো সম্পর্কগুলো আরও এলোমেলো হয়ে গেল। এবার আরিফকে মানাতে পারবে বলে মনে হচ্ছে না, বরং আরও রেগে যাবে নিজের দ্বিতীয় বোনকে খানবাড়ির সম্পর্কে আটকানোর জন্য। তার দোষের ফলস্বরূপ ফিহা সারা জীবনের জন্য আরিফকে হারাতে হবে। তাছাড়া নিজের বাপ ভাইও আর মেনে নিবে না মায়ার পরিবারের কাউকে, কারণ আজকের ঘটনাকে কেন্দ্র করে ফিহার পরিবারের সবার মন বিষিয়ে গেছে, হয়তো মায়ার পরিবারের প্রতি। সেটা ঢের টের পেয়েছে ফিহা। এলোমেলো সম্পর্কের কথা চিন্তা করে ফিহা বারবার ডুকরে কেঁদে উঠতে চাইছে। আয়ন কাউকে কিছু বলল না, না ঘুরে দেখলো নিজের বোনের কান্নারত অবস্থাটা। অশান্ত মনে বেরিয়ে পড়ল খানবাড়ির চৌকাট মারিয়ে। হৃদের দেওয়া কোনো শর্তই আয়নকে আজ নাড়াতে পারেনি, তবে হৃদের বলা লাস্ট কথাগুলো আয়নের বুক এপিঠ থেকে ও পিঠে তীর মেরেছে, তীব্রভাবে আঘাত করেছে মায়ার চোখে হৃদের জন্য ব্যাকুল ভালোবাসা দেখে। কারণ আয়ন সচক্ষে দেখেছে মায়ার ছটফট হৃদের জন্যে, দেখেছে মায়ার চোখে ব্যাকুলতা ভালোবাসা হৃদের জন্যে। মায়ার সবকিছুতে আজ জড়িয়েছিল হৃদ আর হৃদ। আয়ন নিজেকে মায়ার চোখে কোথাও দেখতে পায়নি, আর না দেখেছে মায়ের চোখে নিজের জন্য সম্মান না ভালোবাসা, পেয়েছে শুধু ভয় আর ভয়। আর এতে আয়ন অশান্ত, বড্ড যন্ত্রণাময়, বুকের তীব্র ব্যথায় কাতর। তার আজ একা থাকা প্রয়োজন। মায়ার জন্য সে হৃদের সাথে যুদ্ধ করতে রাজি, কিন্তু যুদ্ধটা করবে কার জন্য আয়ন? মায়া তো তার নয়, সে তো তাকে চায় না, হৃদকে চায়। আয়ন যেতে হৃদ গম্ভীর মুখে প্রস্থান করলো নিজের রুমের দিকে। আপাতত তার কাজ শেষ, বাকিটা সময়ে সময়ে দেখা যাবে। এলোমেলো সম্পর্কে ভিড়ে পরদিন সকালে জুই এক প্রকার কান্নাকাটি করে খানবাড়ির সম্পর্ক মারিয়ে ছুটে চলে যায় ব্রাহ্মণবাড়িয়াতে। জুইয়ের পেছন পেছন মায়াও ছুটল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে নিজের পরিবারের কাছে। পরদিন সকালে মায়া সবকিছু বাদ দিয়ে জুইকে নিয়ে পড়ে রইল। এতটাই খামখেয়ালি অন্যমনস্ক ছিল যে একবার হৃদের সাথে দেখাটা অবধি করলো না। হৃদকে না বলে গেল। মায়া হৃদকে পিছনে ফেলে জুইয়ের সাথে পাড়ি জমালো ব্রাহ্মণবাড়িয়াতে। আর এতেই যেন এলোমেলো সম্পর্কের ভিড়ে আরও একটা সম্পর্ক শেষ হলো। এলোমেলো সম্পর্কের আগুন বুঝে এবার হৃদ মায়ের সম্পর্কেও লাগলো। সবেমাত্র হৃদ মায়ের নতুন গুছানো সুন্দর সম্পর্কটাতেও ফাটল সৃষ্টি হলো মায়ের অবুঝতার কারণে। অধৈর্যের ন্যায় মায়া জুইকে নিয়ে চলে গেল নিজের পরিবারে। আজ 1 মাস হৃদকে না জানিয়ে। হৃদও খবর নিল না, নেওয়ার চেষ্টাও করলো না।
গোছানো সম্পর্কটা আবার অগোছালো হলো। মায়াও পড়ে রইল নিজের পরিবারে, নিজের বাবা মার কাছে। ভ্যাবসা গরমে অতিষ্ঠ জননগরী। লোডশেডিং প্রচণ্ড, ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আবারও ফিরছে। তবে আপাতত বিদ্যুৎ নেই চারিপাশে, নেই কোনো প্রকৃতির শীতল হাওয়া, তপ্ত গরম চারিপাশে। অমাবস্যায় ঘন কালো ঘুটঘুটে রাত। সময়টা রাত 10টার কোঠা পেরিয়ে যথারীতি 11টার কাঠায় ঠেকেছে আরও 20 আগে। বর্তমান রাত 11:21। একটা মাঝারি সাইজের দোতলা বাড়ির কর্নার রুমে খোলা বারান্দায় স্থির দাঁড়িয়ে আছে জুই। অশান্ত মনে, শান্ত দৃষ্টি স্থির প্রশস্ত কালো আকাশে ঝলমলে তারার দিকে। ভাবনা জুড়ে নানান চিন্তা। সেই চিন্তার এক অংশে আয়নের নামটাও আছে। ভাবনায় বিভোর জুইকে চমকে দিতে হঠাৎ আগমন ঘটল মায়ার। চঞ্চল হরিণীর ন্যায় অন্ধকার রুম হাতড়ে এসে ধূপ করে বসল খোলা বারান্দায় বেতের চেয়ারের উপর। চেয়ারটা খানিকটা নড়ে উঠল শব্দ করে। অন্ধকারে হঠাৎ শব্দে ভয়ে চমকে উঠে জুই। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতে আবছা আলোয় চোখে পড়ল মায়ের দুষ্টু হাসি রেখা। ভয় পেয়েছিস? মায়ের কথায় হালকা হাসার চেষ্টা করল জুই। বিষণ্ণতায় ঘেরা মন খারাপ ভাব নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় অন্ধকারময় আকাশের দিকে। মায়ার কথায় ছোট করে উত্তরে বলল, না। নিজের পাশের বেতের চেয়ারটা টেনে মায়া চেয়ারের সাথে চেয়ার লাগিয়ে জুইকে সেখানটায় বসতে ইশারা করে বলে, আয় এইখানটায় বস। মায়ের কথা অনুযায়ী জুই বিনা বাক্যবাহে এসে বসলো মায়ের পাশের চেয়ারটায়। দুজনের স্থির দৃষ্টি খোলা আকাশের উপর। নীরবতা ভেঙে মায়া পুনরায় বলে, কি নিয়ে এত ভাবছিস? কিছু না। আয়ন ভাইকে মনে পড়ছে? না। জুয়ের উত্তরে পুনরায় নীরবতা ছেয়ে যায় চারিপাশে। সেদিন রাতের ঘটনার পর আজ 2 মাসের থেকে অধিক সময় হয়েছে জুয়ের সাথে মায়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে নিজের পরিবারে। শফিকুল ইসলামের শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না, বিধায় মায়া ঢাকা ফিরছে না ইচ্ছাকৃতভাবেই। অবশ্য আরও একটা কারণ আছে জুইকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য আপাতত মায়া ব্রাহ্মণবাড়িয়াতে থাকা। তবে খানবাড়ির সকলের সাথে যোগাযোগ হয়, কথা হয় বাবা শফিকুল ইসলামের ফোন দিয়ে। শুধু হৃদের খবরাখবর জানা নেই মায়ার। আজ বিগত 2 মাসের বেশি সময় ধরে হৃদের সাথে মায়ার কথা বা দেখা সাক্ষাৎ নেই। হৃদ ভালো আছে কিনা তাও জানা নেই মায়ার। তবে প্রতি মুহূর্তে খুব জানতে ইচ্ছে হয় মায়ার, তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কিনা। একদিন তো মায়া লাজ লজ্জার মাথাকে হেনা খানকে জিজ্ঞাসা করেই বসেছিল তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কিনা। সেদিন হেনা খান উত্তরে বলেছিল ভালো আছে, ব্যাস এইটুকুই। আর কিছুই মায়া প্রশ্ন করতে পারেনি। আর না হেনা খান আগ বাড়িয়ে হৃদের সম্পর্কে কিছু বলেছিল মায়াকে। অজ্ঞাত মায়া খুব ছটফট করে তার মিস্টার ভিলেনের খবর নিতে। মায়ার ছোট মনে বেশ অভিমান জমা হয়েছে। কেন তার মিস্টার ভিলেন তার খবর নিচ্ছে না, কেন মায়াকে দেখতে আসে না ব্রাহ্মণবাড়িয়াতে, এত কিসের ব্যস্ততা এই লোকটার। তাকে কি একটা বারও মিস করা যায় না? কই মায়া যে বসে সারাদিন লোকটাকে মিস করে বেড়ায়, কষ্ট পায়, সেটা কাকে বলবে সে? মায়ের ছোট মাথায় একটা জিনিস কিছুতেই আসে না, সে কেন এমন পাগল লোককে বসে বসে সারাদিন মিস করে বেড়ায়। তাছাড়া তার মিস্টার ভিলেনের কি আর কোনো কাজ নেই বসে বসে মায়ের ভাবনায় আসা ছাড়া? মায়ের মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করার মতো মন খারাপ হয়। কিন্তু সে কাঁদবে না, বরং ভীষণ অভিমান করবে তার মিস্টার ভিলেনের সঙ্গে, কথাও বলবে না, ফিরেও তাকাবে না। এমন মন খারাপের অভিমান করবে মায়া। দৃঢ় ভাবনা চিন্তায় মত মায়া অন্ধকারাচ্ছন্ন রুমে গাল ফুলিয়ে তাকিয়ে রইল ঝলমলে তারার দিকে। নিস্তব্ধতা পুনরায় ছেয়ে যায় চারিপাশে। এবার নীরবতা ভাঙল জুই। আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় বলল জুই, ভাইয়াকে মিস করছি। মায়ের মন খারাপের কাটকাট উত্তর, না। তোর লটকানো কেস দেখলে যে কেউ বলে দেবে তুই একটা শোকাহত স্বামী দহনে। কতটা মিস করছিস ভাইয়াকে। ফিরে যাচ্ছিস না কেন তাহলে ঢাকা? বাবা অসুস্থ, আগে সুস্থ হোক তারপর যাব। জুই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছোট করে উত্তরে বলল। পুনরায় নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিপাশে। মায়া খানিকটা নড়ে চড়ে বসে ঘুরে তাকায় জুয়ের দিকে। আবছা আলোয় দেখলো জুয়ের বিষণ্ণতা ফেস্টি। খানিকটা হাসপাস করে জুইকে কিছু বলার জন্য মায়া নীরবতা কাটিয়ে পুনরায় মুখ খুলল মায়া। জড়তায় বলল মায়া, কিছু প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিবি তো জন্য, কিছু লুকাবি না কিন্তু। মায়ার জড়তার কণ্ঠে কান খাড়া হলো জুয়ের। তবে মায়ের দিকে ঘুরে তাকালো না ঠিকই, তারপরেও খানিকটা হলে বুঝতে পারলো আসলে মায়া কি বলতে চায় ওকে। তাই কোনোরূপ ভনিতা না করে সম্মতিতে বলল জুই। বল। মিনমিনি গলায় বলল মায়া। আয়ন ভাইয়াকে পছন্দ করিস? মায়ার হঠাৎ প্রশ্নে খানিকটা কেঁপে উঠল যেন জুই। বুকের ধুরফুর চিনচিন ব্যথা নিয়ে মায়ার অগোচরে শক্ত করে চেপে ধরল বেতের চেয়ারের হাতল। কম্পিত কণ্ঠে কঠিনতা বজায় রেখে শক্ত গলায় বলল জুই, না।
তাহলে তোদের বিয়ের জিনিসটা এখনো পর্যন্ত বাবাকে কেন জানাচ্ছিস না তুই? তোর কি মনে হয় না এখন অন্তত পরিবারের সবাইকে জানানো দরকার তোদের বিয়ের বিষয়টা নিয়ে? বাবা সুস্থ নয় মায়া, অসুস্থ তিনি। হার্টের সমস্যা ওনার ইদানিং বেশি হচ্ছে, সেটা তুই জানিস। এমনতর অবস্থায় আমার কাঙ্ক্ষিত বিয়ের বিষয়টা প্রকাশ করলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তাছাড়া তোর বিয়ে তার বাবার আজ পর্যন্ত মেনে নিতে পারেননি, সেখানে দ্বিতীয়বারের মতো সেই খানবাড়ির সাথে আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটা তিনি সহজে মেনে নিতে পারবেন বলে মনে হচ্ছে না। তিনি সহজে মেনে নিতে পারবেন বলে মনে হচ্ছে তোর? ঝামেলা কতটুকু হবে বলার বাহিরে। এসবের জন্য সময় দরকার। সময় হোক, বাবাকে সবটা বলবো আমি। আর কত সময়? তোদের বিয়ের অলরেডি 4 মাস চলে গেছে জন্য। বাবার সাথে পরে কথা বলে অন্তত আয়ন ভাইয়ের সাথে একবার তোর কথা বলা উচিত। তোরা কি বিয়েটাকে কন্টিনিউ করতে চাইছিস নাকি? মায়াকে শেষ করতে প্রশ্নই ওঠে না বিয়েটা কন্টিনিউ করার। এই বিয়েটা আমি চাই না, আর না চাই সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়াতে। আমি আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি ঋতু। আমার জন্য আমার বাবা বিন্দু মাত্র কষ্ট পাক সেটা আমি কখনোই চাইব না। বাবা খানবাড়ির সাথে কোনো সম্পর্ক পছন্দ করে না, তাই আমিও চাই না নতুন কোনো সম্পর্ক গড়ুক তাদের সাথে। আমার যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। বিয়েটা আমি ভুলে গেছি অনেক আগেই। আমার জীবনে বিয়েটা শুধু কালো অতীত ছাড়া অন্য কিছু না। আমি আমার জীবনে দ্বিতীয়বারের মতন কখনোই মুখোমুখি হতে চাই না সেই বিয়েটার সাথে। তাই বলছি তুইও ভুলে যা এই বিয়েটাকে। রাত 1:45। ঘন ঘন দরজার কড়াঘাতে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে জুই। ঘুম ঘুম চোখে দরজার দিকে তাকাতে উচ্চ শব্দ করে চিৎকার চেঁচামেচি শোনা যায় দরজার ওপাশ থেকে রেহানা বেগমের। মধ্যরাতে মায়ের চিৎকার চেঁচামেচি শব্দে ঘাবড়ে যায় জুই। এত রাতে কি হয়েছে বিষয়টা বুঝতে না পেরে পাশে থাকা মায়ার দিকে তাকায়। মায়া উপর হয়ে বালিশে মুখ গুজে বেঘরে ঘুমাচ্ছে। দরজার এতটা উচ্চস্বরে কড়াঘাতের শব্দটাও বিন্দুমাত্র কানে ঢুকছে না মায়ার। জুই আতঙ্কিত ভঙ্গিতে মায়াকে বেশ কয়েকবার ধাক্কিয়ে জাগ্রত করার চেষ্টা করল। মায়াকে কিছুতে ঘুম থেকে উঠাতে না পেরে বাধ্য হয়ে জুই একাই ছুটল দরজার দিকে। রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলতেই চোখে পড়ল রেহানা বেগমের কান্না জড়িত লাল হয়ে ফুলে যাওয়া মুখটা। আতঙ্কিত জুই সঙ্গে সঙ্গে রেহানা বেগমকে জাপটে ধরতেই তিনি ডুকরে কেঁদে উঠে জুইকে বুকে নিয়ে অস্পষ্ট স্বরে বলতে থাকে, তোদের বাবা হার্ট অ্যাটাক করেছে জুই। আরিফ তোদের বাবাকে গাড়িতে উঠাচ্ছে, তাড়াতাড়ি চল তোরা দুজন। মায়াকে ডাক, তোর বাবা জ্ঞান ফিরে তোদের দুজনকে পাশে দেখতে চাইবে। চল তাড়াতাড়ি তোরা দুজন আমার সাথে। রেহানা বেগমের কথায় আকাশ ভেঙে পড়ল যেন জুইয়ের মাথায়। সশব্দে কেঁদে উঠে পরপর ধাক্কিয়ে জাগ্রত করে মায়াকে। মায়াকে শফিকুল ইসলামের কথা জানাতেই হাউমাউ করে কেঁদে উঠে মুহূর্তেই। রাতে শফিকুল ইসলাম ভালো ছিলেন, হঠাৎ করে কিভাবে হার্ট অ্যাটাক করলো কেউই বুঝতে পারছে না বিষয়টি। অক্ষত জুই ও মায়া রেহানা বেগমের পিছু পিছু ছুটে যায় শফিকুল ইসলামের কাছে। অজ্ঞান অবস্থায় শফিকুল ইসলামকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হসপিটালে ভর্তি করাতে ডক্টর জানায় শফিকুল ইসলামের অবস্থা বেশ ক্রিটিক্যাল। ওনার ব্রাহ্মণবাড়িয়াতে ভালো চিকিৎসা হবে না, তাই ঢাকার একটা হসপিটালে রেফারেন্স করে দেয়। এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স করে মধ্যরাতেই ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে আরিফ অসুস্থ শফিকুল ইসলামকে নিয়ে। অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছেন শফিকুল ইসলামের মুখে। তার পাশেই বসে আছেন বিধ্বস্ত অবস্থায় রেহানা বেগম, জুই ও মায়া। আরিফ ড্রাইভারের সাথে বসা, উত্তেজিত ভঙ্গিতে বারবার ঘুরে ফিরে বাবাকে দেখছেন আর ফোনে কারোর সাথে হসপিটালে ভর্তি করানোর বিষয়টা আলোচনা করছে। যথারীতি রাত 3:21 পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ার ডক্টরদের রেফারেন্সে ঢাকা হসপিটালের মধ্যে শফিকুল ইসলামকে নিয়ে। সেখানে পূর্বে থেকে উপস্থিত ছিল মায়ার বড় বোনের স্বামী শাহিন আহমেদ এবং তার ছোট ভাই শুভ আহমেদ। যথারীতি শফিকুল ইসলামকে কেবিনে শিফট করতেই নার্সরা এগিয়ে আসে সেদিকে এবং এমার্জেন্সি ওয়েতে ডাক্তারও ডাকা হয়। কয়েক মিনিটের মধ্যেই কক্ষে ডাক্তার প্রবেশ করতেই দেখল ছোটখাটো ভিড় জমানো রোগীর চারিপাশে, তবে সবাই সামনের দিকে ফিরানো। তাই ডক্টর অত্যন্ত গম্ভীরতার সহিত দরজার সামনে থেকে সবার উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করে বলে, রোগীর চারপাশে এত ভিড় কেন করছেন আপনারা? প্লিজ আপনারা সবাই বাইরে যান, রোগীকে স্পেস দিন। কথাগুলো বলতে বলতেই থামে আয়ন। উপস্থিত মায়াসহ পরিবারের সবাই ঘুরে তাকায় আয়নের দিকে। সবাই চমকে ওঠে আয়নকে ডক্টরের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণে আরিফের মনে পড়ল আয়ন একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। ফিয়া অসংখ্যবার বলেছিল তাকে। ভাগ্যক্রমে আবারও খানবাড়ির দুয়ারেই আসতে হলো তাদের। আয়ন আজ প্রায় 2 মাস পর মুখোমুখি হলো মায়ার, তাও তার সপরিবারে। স্তব্ধ নির্বাক আয়ন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেই উত্তেজিত মায়া দৌড়ে আসে আয়নের সামনে। পুরাতন কথা ভুলে গিয়ে শুধু মাথায় থাকলো আয়ন ভাই একজন ভালো ডক্টর মানুষ, সে মানুষের প্রাণ বাঁচায়।
মায়া অসংখ্যবার শুনেছে দেখেছে আয়নকে মানুষের প্রাণ বাঁচাতে। তাহলে আজ আয়নই পারবে তার বাবাকে সুস্থ করতে। সে তো মানুষ বাঁচায় তাহলে। ভয়ার্ত মায়া কান্নায় টইটুম্বর হয়ে অস্থির ভঙ্গিতে আয়নের একটা হাত বিশ্বস্ততার সহিত চেপে ধরে নিজের ছোট দু হাতের মুঠোয় কান্না জড়িত গলায় তৎক্ষণাৎ আওড়ায়, ভাইয়া, আব্বু, আব্বু প্লিজ, আব্বুকে বাঁচান প্লিজ। আব্বু হার্ট অ্যাটাক করেছে, আপনি আব্বুকে বাঁচিয়ে তুলুন না প্লিজ। আমার আব্বু খুব অসুস্থ, প্লিজ ভাইয়া দেখুন না কি হয়েছে আব্বুর। অশান্ত মনে শান্ত চোখে আয়ন মায়াকে এক পলক দেখে নিল। আজ প্রায় 2 মাস পর মায়ার সঙ্গে তার দেখা। খানবাড়িতে যাওয়া হয় না আয়নের, কারোর সাথে যোগাযোগ করা হয় না। তবে হঠাৎ করে যে এইভাবে মায়ের সাথে আবারও দেখা হয়ে যাবে কখনো ভাবেনি আয়ন। গত 2 মাস নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে মায়ের ভালোবাসার অনুভূতি থেকে। নিজেকে ব্যস্ত রেখেছে কাজের চাপে, শক্ত রাখতে চেয়েছে ভিতর থেকে। কিন্তু আজ হঠাৎ করে মায়াকে চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় দেখে যেন আবারও বেহায়া বুকটা জ্বালাতন করছে প্রচণ্ডভাবে। আয়নের বেহায়া চোখে দুটো চাইলেও মায়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করার, কিন্তু সতর্ক মস্তিষ্কেও টনক নড়ল। বাধা দিল অন্যের বউকে দেখার থেকে। ঘোর প্রতিবাদ করে জানালো, অসাধারণ, এই মেয়েটি তোর না। সে তোকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে আয়ন। এই মেয়ের দিকে ভুলেও তাকাবি না। আয়ন যেন শুনল তার মস্তিষ্কের কথাগুলো। মায়াকে গভীর চোখে দেখল না, বরং দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। চেহারায় ফুটলো প্রফেশনাল গম্ভীর ভাব। গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আমি, সবাইকে নিয়ে তুমি বাইরে যাও। আয়নের কথা রাখলো মায়া। আয়নকে সুযোগ দিয়ে চলে গেল বাহিরে। মায়া যেতে গোপন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন। এগিয়ে যায় শফিকুল ইসলামের দিকে। চোখের ইশারায় সবাইকে বের হয়ে যেতে বলতে একে একে সবাই চলে যায় কেবিনের বাহিরে। আয়ন পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তির মনোভাবে নিয়ে শফিকুল ইসলামের হাত চেপে ধরে নার্ভস চেক করতে বেখেয়ালি চোখ যায় সামনে। শফিকুল ইসলামের বাম হাত চেপে ধরে তাতে মাথা ঠেকিয়ে বসে থাকা জুয়ের উপর। মেয়েটি থেকে থেকে ফুপিয়ে কেঁদে ওঠার কারণে হালকা শরীর নড়ছে জুয়ের। আয়ন প্রথমে জুইকে চিনতে না পেরে কপাল কুঁচকে বিরক্তির সহিত গম্ভীর মুখে বলে, এক্সকিউজ মি মিস, আপনি বাইরে যান, পেশেন্টের পাশে কান্না করা নিষেধ। আয়ন কথাগুলো বলতে বলতে থামল। ততক্ষণে জুই মাথা তুলে তাকায় আয়নের দিকে। অনেকটা সময় নিয়ে কান্নায় অসম্ভব লাল হয়ে আছে জুয়ের ফর্সা নাক মুখ। আগোছালোভাবে মুখের চারিপাশটা চুলের গোছা বের হয়ে আছড়ে পড়েছে জুয়ের মুখে। অসম্ভব মায়াবী দেখালো জুয়ের কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা। তবে চমকে উঠে দুজনাই স্থির দৃষ্টিপাত করলো একে অপরের দিকে কয়েক সেকেন্ড। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ দেখায় অপদস্থ হলো দুজনাই। তবে সেটা জুয়ের চেহারায় প্রকাশ পেলেও আয়নের চেহারায় ছিল প্রফেশনাল গম্ভীরতা ভাব। কোনো কিছু বুঝার উপায় নেই আয়নের বাহ্যিক গম্ভীর চেহারা দেখে। তবে আয়ন বুঝল জুয়ের থমথমে দৃষ্টিটা। জুয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাছেই মনোযোগী হলো আয়ন। শফিকুল ইসলাম নার্ভ চেক করতে করতে অপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে আয়ন প্রফেশনাল গম্ভীর কণ্ঠে জুইকে উদ্দেশ্য করে বলল, বাইরে যান আপনি, পেশেন্টের কাছে ভিড় জমানো যাবে না, নিষেধ। আয়নের কথায় বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো জুই। বাবার অসুস্থতার শোকাহত জুই তখনও আয়নকে নিয়ে বিশেষ একটা ভাবতে বসেনি। তবে আয়নকে খেয়াল করেছে। জুই চলে যেতে যেতে পুনরায় ঘুরে তাকায় শফিকুল ইসলামের দিকে। বাবাকে একটা পলক দেখে নিয়ে চোখ আওড়ায় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কেবিন ছেড়ে বাহিরেও চলে যায় জুই। আয়ন এমার্জেন্সি ওয়েতে শফিকুল ইসলামের সকল টেস্ট পরীক্ষা নিরীক্ষা করা এবং সকল রিপোর্ট কালেক্ট করে পাঠানো হয় আয়নের কেবিনে। আয়ন মনোযোগ সহকারে রিপোর্টগুলো চেক করেই ডাকলো আরিফকে। আরিফ আয়নের কেবিনের সামনে হাজির হতেই পরপর আসে আরও 2 জন পুরুষ, শাহিন ও শুভ। আয়নের অনুমতি স্বরূপ 3 জনায় কেবিনে ঢুকে বসে চেয়ার টেনে। আয়ন অপরিচিত 2 জন পুরুষকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরিয়ে তাকায় আরিফের দিকে। অত্যন্ত গম্ভীর মুখে রিপোর্টের কাগজগুলো আরিফের দিকে এগিয়ে দিতে দিতে প্রফেশনাল গম্ভীর মুখে বলে উঠল, পেশেন্টের হার্ট 75% ব্লক হয়ে আছে, যার ফলে পেশেন্ট মেজর হার্ট অ্যাটাক করেছে। অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনে বা মানসিক চাপে এমনটা হয়ে থাকে। পেশেন্টের 75% হার্ট ব্লক, তার মানে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। হয়তো পেশেন্টের কোনো কিছু নিয়ে তীব্র টেনশনে করেন ক্রমাগত। আপনার কি পেশেন্টের এই বিষয়টি নিয়ে পূর্বে থেকে অবগত ছিলেন না মিস্টার আরিফ? আয়নের পরপর কথায় বুক কেঁপে উঠে আরিফের। বাবার দুশ্চিন্তা কারণটা অজানা নয় তার। মায়াকে আর তাকে নিয়ে মূল চিন্তায় কারণ শফিকুল ইসলামের। মায়াকে জড়িয়ে সম্পর্কটা ভালো যাচ্ছে না বাবা ছেলের মধ্যে। আরিফ ঠিকঠাক কথা বলে না শফিকুল ইসলামের সাথে। মায়াকে কেন খানবাড়িতে পাঠালো এই বিষয়টা নিয়ে। কিন্তু তার বাবা যে এতটা মানসিকভাবে ভেঙে পড়বে সেটা ভাবেনি আরিফ। নিজের বাবাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে কষ্টে দলা পাকিয়ে আসছে কান্নাগুলো গলায়। কিন্তু তারপরও দারুণ শক্ত থাকলো উপর দিয়ে আরিফ। স্থির বসে রইল, কঠিনতা বজায় রাখলো মুখশ্রীতে। শক্ত গলায় আয়নের প্রশ্নের উত্তর করে গম্ভীর মুখে বলল,
অবগত ছিলাম, তবে এতটা দৃঢ়ভাবে নয় ডাক্তার। বিষয়টা এত গম্ভীর হবে ধারণা ছিল না আমাদের। তবে কিছু পারিবারিক সমস্যায় দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন তিনি। আরিফের কথায় যথার্থ অর্থ বুঝল আয়ন। প্রফেশনাল গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, আপাতত আমার পেশেন্টকে অবজারভেশনে রেখেছি। আমাদের বাকি ডক্টররা মিলে প্রস্তুতি নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পেশেন্টের হার্টের অপারেশন করা হবে। আশা করছি ঠিক হয়ে যাবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আপনাদের পেশেন্ট বিষয়ে বেশ সতর্ক অবলম্বন করতে হবে, বেশ সতর্কতা। আমি আপনাকে সতর্কতার সকল বিষয়গুলো পরে বুঝিয়ে বলবো। আপাতত আপনার হসপিটালের সকল ফর্মালিটিস ফিল আপ করে আসুন, পেশেন্টকে ওটিতে নিতে হবে। আরিফ আয়নকে সম্মতি জানিয়ে উঠতে উঠতে শাহিন দ্রুততার সঙ্গে নিজের ভাই শুভকে বলে জুইদের পাশে থাকতে। তারা হসপিটালে সকল ফর্মালিটি পূরণ করে আসছে। একটু পর কথাগুলো বলতে বলতে তিনজনাই দ্রুত পদে আয়নের কেবিন হতে বেরিয়ে যায়। কিন্তু পেছন থেকে আয়ন কপাল কুঁচকে তাকিয়ে থাকে শুভ নামক ছেলেটির দিকে। আপাতত বুঝতে পারছে না অপরিচিত ছেলে দুটোর সাথে মায়ের পরিবারের সম্পর্কটা কি। ভোর 5:23। উজ্জ্বলময় সকাল চারিপাশে। কালো রাতের আধার কাটিয়ে সকালের মিষ্টি সাদা আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে ততক্ষণে। কিন্তু আপাতত মায়ের পরিবারের সেদিকে কারো কোনো খেয়াল নেই। বিষণ্ণতা ঘিরে এক একজন ওটির সামনে বসে আছে চিন্তিত ভঙ্গিতে। রেহানা বেগমের মুখ চেপে নিঃশব্দে কাঁদছে। ওনার কোলের উপর মায়া মাথা রেখে ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় চুপচাপ বসা। কান্না থেমে গেছে, কিন্তু থেকে থেকে ফুপিয়ে উঠছে। আর তার ঠিক 2 চেয়ার পরে জুই নিজের 2 হাতে মাথা চেপে ধরে নিচের দিকে ঝুঁকে বসে আছে রানের উপর কনুই ঠেকিয়ে, দৃষ্টি স্থির সাদা ফ্লোরের উপর। তার পাশাপাশি চেয়ারটায় শুভ বসে আছে জুইয়ের জন্য কফি হাতে নিয়ে। দৃষ্টি বারবার ঘোরাফেরা করছে জুইয়ের উপরে। শাহিন ফোন কানে নিয়ে এক পাশ চলে গেছে, নিজের কান্নারত স্ত্রীকে বারবার সান্ত্বনা দিচ্ছে না। শফিকুল ইসলামের অবস্থা বর্ণনা করছে রয়ে শুয়ে। আরিফ ওটির সামনে দাঁড়ানো স্থির অবস্থায়। শফিকুল ইসলামের অপারেশন চলছে, ঘণ্টা 1.5 হতে চলল। ভিতরের অবস্থাটা কারো জানা নেই। হসপিটালেরও ধীরে ধীরে শোরগোল বাড়ছে। সকাল হয়ে আসায় চারিপাশে মানুষের ভিড়ও বাড়ছে হসপিটালের মধ্যে। গুমোট পরিবেশে হঠাৎ করে ওটির দরজা খুলে বের হয় আয়ন। আয়নকে বের হতে দেখে দ্রুত এগিয়ে আসে আরিফ ও শাহিন, নিজের স্ত্রীর কল কেটে। অস্থির ভঙ্গিতে দুজনাই শফিকুল ইসলামের অবস্থা জানতে চাইল আয়নের কাছে। আয়ন হাতের সাদা গ্লাভস টেনে খুলতে খুলতে সূক্ষ্ম চোখে চারিপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করলো একবার। মায়াকে রেহানা বেগমের কোলে লুটিয়ে পড়ে থাকতে দেখে চোখ ঘুরালো জুয়ের দিকে। তখনও জুয়ের পাশে থাকা শুভকে চোখে ভিড়ল না আয়নের। আয়ন পুনরায় চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। জুই মায়ের গরম একই রকম সুতির ড্রেস পরিহিত, পায়েও একই রকম দেখতে বাড়ির জুতা পরে, হাতের চুড়ি থেকে পায়ের পায়েল সহ একই রকম, একই কালার, একই ডিজাইনের পরা, চুলগুলো একই রকম করে হাত খোপায় বাঁধা। দুজনকে দেখতেও একই রকম লাগছে। কতটা আদরি হলে 2 কন্যাকে একই রকম সাজিয়ে রাখে তার পরিবার, সেটা বেশ বুঝতে পারল আয়ন। হয়তো মায়া আর খান পরিবারের সম্পর্ককে ঘিরে শফিকুল ইসলামের হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় জুয়ের দিকে তাকায়। কোনো এক মনস্তাত্ত্বিক কারণে জুয়ের সাথে প্রথম থেকেই সম্পর্কটা ভালো নয় তার। ভালো করে লক্ষ্য বা কথা হয়নি জুয়ের সাথে আয়নের, অথচ এই মেয়েটা আয়নের অনাকাঙ্ক্ষিত বউ। আয়নের ভাবনার মাঝেই ততক্ষণে আয়নের দৃষ্টিতে পড়ল জুয়ের পাশে শুভকে কফি হাতে। আয়নের হালকা কপাল কুঁচকে আসে বিষয়টা লক্ষ্য করে, তবে সে সেদিকে মনোযোগী হলো না। তাৎক্ষণিক নিজের দৃষ্টি সরিয়ে আরিফের দিকে স্থির করে মুখে মাস্ক টেনে খুলতে খুলতে জানায়, অপারেশন সাকসেসফুল হয়েছে, পেশেন্টকে কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনে শিফট করা হবে। আয়ন কথাগুলো বলতে বলতে একবার চোখ বুলিয়ে দেখে নিল ঝুঁকে থাকা জুইকে। তবে জুইয়ের পাশে শুভর বসে থাকার বিষয়টা বুঝল না আপাতত আয়ন। জুই একটাবারের জন্য মাথা তুলে আয়নকে দেখল না পর্যন্ত। শক্ত কঠিনভাবে মাথা ঝুঁকে বসে রইল সেইভাবেই। আয়ন নিজের বাক্য শেষ করে পা বাড়ায় নিজের কেবিনের দিকে। যেতে যেতে আবারও কোনো এক মনস্তাত্ত্বিক বিষয়ে আয়ন চোখ আউড়িয়ে জুইকে দেখে নিল এক পলক। সকাল 9টা। শফিকুল ইসলামকে কেবিনে শিফট করা হয়েছে, ঘণ্টা 4 হবে। ততক্ষণে হাজির হয়ে গেছে খানবাড়ির সদস্যরাও। সবাই নয়, মাত্র 4 জন। হেনা খান, আরাফ খান, মালা ও আসিফ। বাকিরা কেউ আসেনি, আসবেও বা কিভাবে? আয়নের পরিবার সেদিনের ঘটনার পর থেকে খানবাড়ির কারোর সাথে যোগাযোগ রাখে না, এক প্রকার রাগ করে। মেহেরবান স্পষ্ট ভাষায় মা বাবার সঙ্গে রাগারাগি করে স্বামী সন্তান নিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিনই। আজ অবধি যোগাযোগ করেননি মা বাবার সাথে। এমনকি ফিহাকেও খানবাড়িতে আসতে দেয় না মেহেরবান। আর হেনা খানের বড় মেয়ে সাহেবা, তিনি স্বামী সন্তানদের নিয়ে লন্ডনে আছে বর্তমানে। রিদ বাংলাদেশে আছে, তবে আপাতত মায়ের থেকে দূরে থাকছে। শফিকুল ইসলামের অবস্থার কথা সকালে আসিফতে জানতে পারল হেনা খান ও আরাফ খান।
আয়নের সাথে যেহেতু হেনা খানের যোগাযোগ নেই, তাই আয়ন মায়ার বাবার হার্ট অ্যাটাকের বিষয়টি তাদেরকে জানায়নি। আসিফ কেমন কেমন করে জানলো মায়ার বাবার অসুস্থতার কথাটি, আর বিষয়টি জানতে পেরে সে আরাফ খানকে জানায় এবং সবাইকে নিয়ে ছুটে আসে হসপিটালে শফিকুল ইসলামকে দেখতে। আর এই হসপিটালে আসার পরপর আবারও জানতে পারলো মায়ার বাবার অপারেশন আয়নই করেছে। আয়ন বর্তমানে হসপিটালে নেই। শফিকুল ইসলাম অপারেশন করেই সে চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আপাতত তার শিফট শেষ। সেদিনের ঘটনার পর আয়ন নিজের ফ্ল্যাটে একা থাকে। চৌধুরী বাড়িতে যাওয়া হয় না আর তার। বাবা বোনের সাথে টুকটাক কথা হলেও মেহেরবানের সঙ্গে একদমই কথা হয় না আয়নের। এবং নিজেকে সকল প্রকার গুমোট অনুভূতি থেকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় কাজের চাপ বাড়িয়ে দিয়েছে আয়ন। 24 ঘন্টা থেকে আয়ন দিনরাত 15 ঘন্টায় হসপিটালের কাজে কাটায়। বাকি 9 ঘন্টা ঘুম আর খাওয়া দাওয়া ব্যয় করে। মায়া হেনা খানের কোলে মাথা রেখে বসে আছে কেবিনের ভেতরের ফ্লোরে। জুইও মায়ার মতো একই ভঙ্গিতে রেহানা বেগমের কোলে মাথা রেখে বসা। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল মাঝে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পুনরায় ঘুমিয়ে পড়ে, কারণ ওনাকে ঘুমের কড়া ডোজ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে তিনি ঘুমিয়ে আছে। মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্যে ঘুমটা আপাতত জরুরি। উত্তেজিত পরিবেশটা এখন শীতল হয়ে আছে, কারোর মধ্যে কোনোরূপ উত্তেজনা নেই, তবে গুমোট হয়ে আছে সবাই। আরাফ খান টুকটাক কথা বলছে আরিফ ও শাহিনের সঙ্গে। ভদ্রতার সহিত আরিফও মাথা নাড়িয়ে সকল কথার উত্তর দিচ্ছে, আর মাঝে মাঝে চোখ আউড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। হেনা খান বিরতিহীন ভাবে মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টুকটাক কথা বলছে, রেহানা বেগমকে স্বাভাবিক রাখছে। শীতল পরিবেশের মধ্যে হঠাৎ প্রবেশ করলো আসিফ। দুজন বডিগার্ড দিয়ে বেশ কিছু খাবার রাখলো কেবিনের এক পাশে। আসিফ সরাসরি ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে হেনা খানের কোলে হেলিয়ে পড়তে দেখে খানিকটা কাচুমাচু করলো আসিফ। চারিপাশে সতর্ক তার দৃষ্টি বুলালো। আপাতত কেউ তার দিকে তাকাচ্ছে না। আরাফ খান এক পলক দেখলেও সেও পুনরায় নিজের কথায় মনোযোগী হয়। আসিফ ইতস্ততা গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইল মায়ার, কিন্তু সফল না হলেও হাল ছাড়ল না আসিফ। অত্যন্ত মিনমিনে স্বরে মায়াকে ডেকে বলে উঠল আসিফ, ভাবি খাবার খেয়ে নিন। আসিফের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় মায়া সেদিকে। মায়া আসিফকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ততায় চোখ বুলিয়ে তাকায় চারিপাশে, হৃদের খোঁজ করে। আজ বিগত মাস ধরে হৃদকে একটু করে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে মায়ের ছোট মন। ছটফটা কাতর ভাব চোখে মুখে স্পষ্ট মায়ার। মায়া অস্থিরতার চোখে চারিপাশে বুলিয়ে হৃদকে কোথাও দেখতে না পেয়ে যেন আহত হলো মায়ার কিশোরী ছোট মনটা। আসিফ বাংলাদেশে আছে, তার মানে নিশ্চয়ই তার মিস্টার ভিলেনও বাংলাদেশে আছে। তাহলে কেন একটাবার তার মিস্টার ভিলেন তাকে দেখার জন্য আসছে না হসপিটালে? মায়ার বাবা অসুস্থ সেটা জেনেও কেন দেখা করতে চায় না হৃদ মায়ার সাথে? অভিমানী মায়া ঠোঁট উল্টায় কান্না ভেজা কণ্ঠে নাকচ স্বরে বলে আসিফকে, খাবো না আমি।